এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে তার নাম মোহাম্মদ সোহানুর রহমান সজীব। ওনার বাড়ি নাটোর জেলার বাগাতিপাড়া থানায়। চলুন ঘটনা শুনে আসি। উনি দুটি ঘটনা পাঠিয়েছেন, একটি ওনার নিজের সাথে ঘটে যাওয়া, আরেকটি ওনার বন্ধুর সাথে ঘটে যাওয়া। ওনার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটি প্রথম শেয়ার করব। ওনার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটি ঘটেছিল 2013 সালে, এখন থেকে প্রায় 12 বছর আগে, কুরবানি ঈদের দিনে। তো উনি আর ওনার ফুফাতো ভাই দুজন নামাজ পড়ে কুরবানি করে সারাদিন ঘোরাফেরা করেছেন। যখন মাংস বানানো হয়ে গেছে, আত্মীয় স্বজনদের বাড়িতে দিয়েও এসেছেন। সব শেষে ওনার দাদার এলাকায় যাওয়ার কথা ছিল, দাদার বাড়ি এবং দাদা বাড়ির দিককার যে আত্মীয় স্বজনরা ছিল তাদের বাড়িতেও দিতে হবে। সেই অনুযায়ী বিকেলের পরে ওই গ্রামের দিকে গিয়েছেন। তো দাদা বাড়িতে মাংস দিয়েছেন, অন্যান্য আত্মীয় বাড়িতেও মাংস দিয়েছেন, সব পাশাপাশি আর কি, এজন্য সময় লাগে নাই। এরপর চিন্তা করলেন যে একটু ঘোরাফেরা করি আর কি। এদিকে দাদা বাড়িতে গিয়েছেন, নিশ্চয়ই ঈদের দিন খালি মুখে আসতে দেবেন না, খাওয়া দাওয়া তারা করলেন। বাড়িতে আসবেন এমন সময় মনে হলো যাই, এই পাশে একটা দোকান আছে, ওই দোকানে ক্যারাম বোর্ড আছে, ওখানে গিয়ে একটু ক্যারাম বোর্ড খেলি। ওখানে যারা ক্যারাম বোর্ড খেলতো রেগুলার, তাদের সাথে তো তাদের খুব ভালো সম্পর্ক আর কি। এই যে সজীব ভাই, তার ফুফাতো ভাই, মানে সবার সাথেই ভালো সম্পর্ক, আগেও অনেকবার খেলেছেন। সাধারণত রাত 9টার দিকেই ওই দোকানটা বন্ধ হয়ে যেত, যেহেতু ঈদের দিন রাতের বেলা, যার কারণে রাত প্রায় 11টা পর্যন্ত ওই দোকানটা খোলা ছিল। রাত 11টার দিকে ওই দোকানটা বন্ধ করে একসাথেই সবাই বের হয়ে যায়, দোকানদার এবং আরো যারা খেলছিলেন ওইখানে সবাই একসাথে বের হয়ে যায়, যে যার মতো বাড়িতে চলে যাচ্ছে। এদিকে এই সজীব ভাই আর ওনার ফুফাতো ভাইও ওনাদের বাসার দিকে রওনা দিয়েছেন। মোটামুটি 20 মিনিটের মতো লাগবে বাড়িতে হেঁটে আসতে। এখন ওনারা চিন্তা করলেন যে 20 মিনিট, এমনিতে অনেক রাত হয়ে গেছে, এই মাঠের ভিতর দিয়ে হেঁটে যাই, আইল দিয়ে হেঁটে যাই, শর্টকাট হবে, 10-12 মিনিটে পৌঁছে যাব। তো দুজন মিলে ওই জমির ভিতর দিয়ে হাঁটা শুরু করেছেন। জমিটা মোটামুটি বেশ ভালোই বড় ছিল। এর এক সাইডে বড় বড় কয়েকটা আম গাছ ছিল, আম গাছ বলতে আম বাগান আর কি, ছোট একটা বাগান, তার মধ্যে বড় বড় কয়েকটা আম গাছ, আর পাশাপাশি আবার দুটো বাগান। এই দুটো বাগানের মাঝামাঝি একটা বিশাল বড় আকৃতির একটা জাম গাছ ছিল, যেটা এখনো আছে। তো এই বাগান দুটো এলাকায় মেম্বারের বাগান নামে পরিচিত। ওই জাম গাছকে ঘিরে মোটামুটি কিছু ঘটনা শোনা যায় মাঝে মাঝে। তো ওই সময় ওনারা এত কিছু চিন্তা করে নাই, দুইজন মানুষ একসাথে আছে, ভয় কিসের। আর রাত তো 2-3টা বাজে না, রাত 11টাই না হয় বাজে। ওনারা প্রথম যে বাগানটা, মানে ওই আম গাছের যে বাগানটা, যেখানে বড় বড় কয়েকটা আম গাছ রয়েছে, ওইটা ক্রস করে দ্বিতীয় বাগানটাতে ঢুকবেন, যেটা শুরুতে একটা বড় জাম গাছ রয়েছে। ওই সময় ওনারা হঠাৎ করে একটা জিনিস দেখতে পেলেন। সেটা হচ্ছে, মনে হচ্ছে যে ওই জাম গাছের মাথায় কিছু একটা আছে, নিচে কিছু একটা আলোর ঝলকানি দেখতে পেলেন। আলোর ঝলকানি বলতে ওই উপরে যদি আলো থাকে, নিচে এক ধরনের একটা আলোক ছটা ঘুরতে থাকে, ওই অর্থে আর কি আলোর ঝলকানি দেখতে পান। তখন উপর দিকে তাকিয়ে দেখেন ওই জাম গাছের মাথার উপরে দুটো বড় আলোর গোল্লা বৃত্তাকারে পাক খাচ্ছে। ওটারই আলোর ঝলকানি মনে হচ্ছে নিচে চলে এসেছে। সেই সাথে হঠাৎ করে ওখানে বেশ ঝড়ো বাতাসও শুরু হয়ে গেল। আর ওনারা যে আইল ধরে হেঁটে এসেছিলেন, ওই আইলের দুই পাশে কিন্তু মাত্র ধান লাগানো হয়েছে, সেখানে পানি দেওয়া হয়েছে, এমন একটা অবস্থা ছিল। মানে আইলের বাইরে মাঠের ভেতর দিয়ে যে হেঁটে আসবেন, ধানি জমির ভিতর দিয়ে, এগুলো আসলে ওই সময় পসিবল ছিল না। ওই আইল দিয়েই হেঁটে আসতে হবে, আবার যদি যেতে হয় ওই আইল দিয়েই যেতে হবে। শুধু মাঝখানে এই বাগানের মতো জায়গাটা, এটা হচ্ছে প্রশস্ত। যখন ওনারা এটা দেখলেন, দেখার পর আহামরি ওনারা কোনো ভয় পান নাই, কেননা গ্রামে এর আগেও রাতের বেলা এই ধরনের আলোর গোল্লা চক্রাকারে ঘুরতে দেখেছেন, এক জায়গা থেকে আরেক জায়গা ছুটে যেতে দেখেছেন। এই কারণে এই বিষয়গুলো আসলে ওনাদের মধ্যে ভয়ের উদ্রেক করে নাই। ওনারা স্বাভাবিকভাবেই ওই গাছটা ক্রস করে আবার আইলের কাছে চলে যান, মানে বাগানের ওই পাশে যে আইলটা আছে সেখানে চলে যান। ওনারা আবার ঘুরে তাকিয়ে ওই আলোর গোল্লা দেখছিলেনও।
একসময় একে অন্যকে মজা করে বলছেন যে এই দেখ দেখ আলো এখনই এসে তোকে ধরবে, এখনই ধরলো। মানে একজন এরকম মজা করতে করতে সজীব ভাই কি করেছেন, উনি পা ফসকে ওই আইলের পাশ থেকে পাশে যে কর্দমাক্ত ধানি জমি সেখানে পড়ে গিয়েছেন। একদম কাদায় পানিতে মাখামাখি হয়ে গেছে। তখন ওনার ভাই হাত ধরে তাকে টেনে তুলেছে। এরপর ওনারা আবার হাসাহাসি করতে করতে সামনে আগানো যেই না শুরু করেছেন তখন ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। ধপাস করে কোত্থেকে একটা কাঁচা গাছের ডাল এসে ওনাদের সামনে পড়ে। আইলের উপরে যদি এইভাবে হঠাৎ করে একটা কাঁচা ডাল এসে পড়ে কার না ভয় লাগবে। ওনারা বুঝতে পারলেন যে এই যে হাসি তামাশা করেছেন এটা উচিত হয় নাই। যাই হোক, ওনারা ওই ডালটাকে ক্রস করে আবার ওনারা যখন পার হওয়া শুরু করেছেন, সামনে আবার আর একটা ছোট বাগানের মতো রয়েছে। তো ওইখানে যেই গাছগুলো রয়েছে সেই গাছগুলো ওরকম বড় না, ছোট ছোট গাছই বলতে হবে। উচ্চতায় হয়তোবা সর্বোচ্চ 15 ফুট এরকম টাইপের বেশ কয়েকটা আম গাছ রয়েছে। তো ওনারা যখন ওদিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে দেখতে পেলেন ওই আম গাছের একটা ডালে কালো একটা অবয়ব বসে আছে। এটা কিন্তু দুইজনই দেখতে পেয়েছেন। এটা দেখার সাথে সাথে ওনারা ওখানে থমকে যান, আরে এইটা কি। এরপর কি হয়, ওই যে কালো অবয়বটা দূর থেকেই হি হি করে হেসে ওঠে আর নাকি গলায় বলে, কিরে কেমন লাগলো কাদার মধ্যে নাকানি চুবানি খেতে? খুব তো হাসি তামাশা করলি, হ্যাঁ? এখন দেখ কেমন লাগে। এই বলে কি করেছে, ওই ডাল থেকে একটা লাফ দিয়েছে। লাফ দিয়ে ওনাদের সামনে এসে পড়ে নাই, ওনাদের ডান সাইডে মাত্র 5 হাত দূরে এসে পড়েছে। ধপাস করে যে মাটির উপর এসে দাঁড়িয়েছে, মাটিটাও কেঁপে উঠেছে। ওই মুহূর্তে ওনারা দুজন তো আরো ভয় পেয়ে যান, এই বুঝি এসে ঘাড় মটকে দিল। তখন এনারা আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে সোজা বাড়ির দিকে দিয়েছেন দৌড়। দৌড় দিলেও ওই বাগান থেকে বের হয়ে আবার যখন আইলে উঠেছেন, এই আইলে তো আসলে পাশাপাশি দৌড়ানো যায় না, আইলের উপর দিয়ে সাবধানে হেঁটে যেতে হয়। ওই দৌড়ানোর সময় ওনারা বারবার পড়ে যাচ্ছিলেন কাদার মধ্যে, আবার উঠছিলেন আবার পড়ছেন। এইভাবে ওনারা বাড়িতে এসে পৌঁছেন। বাড়ির কাছাকাছি ওনারা চলে এসেছিলেন আর কি। তো বাড়ির যে মেইন গেট, এই গেটের সামনে এসে দুইজনই ধপাস করে গেটের উপরে পড়ছেন। প্রচন্ড জোরে শব্দ হয়, ওনারা দুজন হাঁপাচ্ছেন। এদিকে সজীব ভাইয়ের বাবা এই শব্দ পেয়ে উনি তাড়াতাড়ি উঠে এসেছেন যে কি হলো। গেট খুলে দেখেন এই অবস্থা, দুইজন কাদা পানিতে একদম মাখামাখি, চেহারাই বোঝা যাচ্ছে না। তখন জিজ্ঞেস করেন, এই কি হয়েছে তোদের? তখন সজীব ভাই খুলে বলেন যে এই যে বাগানে ভয় পেয়েছে তারা। ওনার বাবা তখন কি করলেন, যে ওনাদেরকে বললেন যে দ্রুত আমার সাথে চল, পুকুর ঘাটে চল, দুজনকে এখনই গোসল করতে হবে, কারণ তোরা ভয় পেয়েছিস। এই অবস্থায় ঘরে ঢুকলে ওই দুষ্টু জিনিসগুলো তোদের সাথে সাথে এই ঘরেও ঢুকে পড়বে, ওদেরকে এখান থেকে বিদায় দিতে হবে। এই বলে ওনাদের দুজনকে পুকুর ঘাটে নিয়ে গেলেন। উনি নিজে দাঁড়িয়ে থাকলেন ওখানে, যাতে কোনো ধরনের কোনো ভয় নতুন করে ওনারা না পান। এর মধ্যে ঘর থেকে ওনাদের জন্য পরিবারের অন্য সদস্যরা শুকনো কাপড় চোপড় নিয়ে আসলেন। এরপর দুজন গোসল করে তারপর ঘরে ঢোকেন। ঘরে ঢোকার পর এই সজীব ভাইয়ের আপন ফুপু, যিনি কোরআনে হাফেজা, উনি বাড়িতেই ছিলেন। উনি এই দুইজনকে দোয়া দুরুদ পড়ে রুকিয়া করে দেন। আল্লাহর রহমতে জ্বরও আসে নাই, কোনো সমস্যা হয় নাই। এই ঘটনা এখানেই শেষ। এরপর আসি পরের ঘটনায়। এই ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে কাজল। সে পেশায় একজন ভ্যান চালক, আর এই কাজল এই সজীব ভাইয়েরই বন্ধু। ওনাদের যেই ঘর, এই ঘরের কয়েক ঘর পরেই হচ্ছে এই কাজল ভাইদের বাড়ি। মাঝে মাঝে একসাথে বসে ওনারা আড্ডা দেন সন্ধ্যার পরে, যখন এই কাজল ভাইয়ের কাজ টাজ থাকে না তখন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেন। তো আড্ডা দিতে দিতে একটা ভয়ের ঘটনা উনি শেয়ার করেছিলেন, যেটা ওনার সাথে ঘটেছিল 2019 সালে। আর 19 সালে যখন এই ঘটনাটা ঘটে, রাত তখন আনুমানিক 1টা। ওই রাত্রে রাত 9:30টার দিকে উনি খাওয়া দাওয়া করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু ভ্যান চালান, ওনার ভ্যান কিন্তু তখন ব্যাটারি চালিত ছিল না, প্যাডেল দিয়ে চালাতে হতো। অনেক পরিশ্রমের কাজ কিন্তু এটা। উনি রাত 10টার মধ্যেই শুয়ে পড়েন, সকাল সকাল উঠে পড়েন। 9:30টার দিকে উনি শোয়ার প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় ওনার ফোনে একটা কল আসে। যেই নাম্বার থেকে কল আসে, এই নাম্বারটা ওনার ফোনে সেভ ছিল। উনি গ্রাম সম্পর্কে একজন চাচা হন, খলিল চাচা। এই খলিল চাচা ফোন করেছেন। খলিল চাচার ফোনটা রিসিভ করার পর খলিল চাচা বলে ওঠেন যে ওনার শাশুড়ি মারা গিয়েছেন, পরিবার নিয়ে এক্ষুনি শ্বশুরবাড়ি যেতে হবে।
তো ওনার শ্বশুরবাড়ি ছিল হচ্ছে এই গ্রাম থেকে 11 কিলোমিটার দূরে অন্য আর একটা গ্রামে। এত রাত্রে গ্রামে গাড়ি ঘোড়া তো অ্যাভেলেবল না, তখন কি আর করা, কাজল ভাইকে যেতে হবে ভ্যান নিয়ে। ওনার প্যাডেল চালিত ভ্যান, যেতে তো একটু সময় লাগবে, 10-11 কিলোমিটার। তো কাজল ভাই মোটামুটি নিজেকে প্রস্তুত করে নিয়ে রাত 10টার দিকে এই খলিল চাচার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যান। খলিল চাচার বাড়ির সবাই মোটামুটি রেডি হয়েছিল, যারা যারা যাবেন ওই রাতের বেলা তারাও ভ্যানে উঠে বসেন। এরপর কাজল ভাই ভ্যান চালানো শুরু করেন। যেহেতু যাত্রী সংখ্যা ভ্যানে একটু বেশি ছিল, চালাতে কিছুটা তো কষ্ট হচ্ছিলই। ঘন্টা 2 লেগে যায় এই 11 কিলোমিটার পথ যেতে। তো যখন ওনারা পৌঁছেছেন রাত 12:30 মতো বাজে, এখন মরাবাড়ি সবাই কান্নাকাটি শুরু করেছেন। ওদিকে খলিল চাচা বলছেন যে কাজল তুই এখন চলে যাবি, এত রাতের বেলা আবার এতটা পথ, তুই থেকে যা এখানে, সকালবেলা যাস। কাজল ভাই খুব অস্বস্তি বোধ করছিলেন, কেননা যেহেতু এই বাড়িতে একজন মারা গেছে, সবাই কান্নাকাটি করছে, এখানে উনি বসে থাকবেন, সবাই আত্মীয় স্বজনরা আসছে এখানে, ওনার অস্বস্তি লাগাটাই স্বাভাবিক। তখন উনি বললেন যে আমি চলে যাই, প্রয়োজন হলে আমাকে কল দিন, দরকার আমি আবার আসবো। তো এই বলে কাজল ভাই ভ্যান নিয়ে বের হয়ে গেলেন। তো যখন বের হয়েছেন তখন উনি ওনার যেই বদভ্যাস ছিল সিগারেট খাওয়া, সিগারেট ধরিয়েছেন, ভ্যান চালাচ্ছেন। আর ওনার তো বাটন ফোন ছিল ওই সময়, তো বাটন ফোনে মেমোরি কার্ড ছিল, ওই মেমোরি কার্ডে অনেকগুলো গান ডাউনলোড করা ছিল। তো উনি তো ওই গান বাজিয়ে চলা শুরু করেছেন। তো উনি যে রাস্তা দিয়ে আসবেন এই রাস্তার বিবরণটা একটু দেওয়ার দরকার। এই রাস্তাটা চলে গেছে নদীর পার ঘেরে, মানে ঘেঁষে আর কি। তো ওই নদীতে এক সাইডে শ্মশান ঘাটও রয়েছে। ওই পথ দিয়ে আরো এগিয়ে গেলে বেশ বড় বড় কয়েকটা বাগান রয়েছে। নাটোরের বিভিন্ন উপজেলাগুলোতে কিন্তু প্রচুর আম বাগান রয়েছে, আম বাগান, লিচু বাগান, এগুলো কিন্তু ওই এলাকায় প্রচুর দেখা যায়, একটু দূর দূরেই এগুলো দেখা যায় আর কি। তো ওই পথে বেশ কয়েকটা আম বাগানের পর রাস্তার পাশে কবরস্থান রয়েছে, তারপর ফাঁকা নিরিবিলি রাস্তা। উনি সিগারেট খাচ্ছিলেন, গানের সাথে সাথে নিজেও তাল মিলাচ্ছিলেন, নিজেও চিৎকার করে গান গাচ্ছিলেন, যাতে ওনার মনের মধ্যে ভয় ডর না আসে। হঠাৎ করে উনি দেখতে পেলেন 7-8টা কুকুর কোত্থেকে যেন চলে এসেছে রাস্তার উপরে। কুকুরগুলো দৌড়াদৌড়ি করছে, তবে কুকুরগুলো দেখতে স্বাভাবিকই ছিল, স্বাভাবিক যে কুকুরগুলো রাস্তাঘাটে দেখা যায় ওরকমই ছিল। এখানে প্যারানরমাল কোনো কিছু ভাবনা করার আসলে সুযোগ নাই। তো উনি দেখলেন যে এই কুকুরগুলো যেভাবে আসলো ওভাবে দৌড়ে কোথায় যেন হারিয়ে গেল, মনে হলো ওই যে শ্মশানের ওই দিকটাতে চলে গেল। এরপরে কেন যেন একটা অজানা ভয় ওনার মনের মধ্যে চেপে বসে, শরীরটা মনে হলো ভারী হয়ে গেল। আর একটা সিগারেট ধরিয়েছেন, ভ্যানের গতিটা আর একটু বাড়িয়ে দিয়েছেন। তখন মনে হলো শ্মশানের ভেতরে যে গাছগুলো ছিল, ওই নদীর পাড়েই আর কি যে গাছগুলো ছিল, যেটা শ্মশানের মধ্যেই পড়ে যায়, ওই গাছ থেকে অনেকগুলো পাখি একসাথে ডেকে উঠলো। এরপর ওই দিক থেকে কাক ডেকে উঠলো। এত রাত্রে কিন্তু কাক সচরাচর ডাকে না, তখন আর মনের মধ্যে খটকা লাগলো। আর এরপরই হঠাৎ করে ভ্যানের সামনে বিশাল আকৃতির দুটো কুকুর চলে আসছে। এদের দেহটা ছিল বিশাল আকৃতির, মানে একটা বড় ষাঁড় গরু যত বড় হয় ওই রকম সাইজের দুটো কুকুর। ভ্যানে কিন্তু আলো জ্বলছিল না। উনি ওই পথটা খুব ভালোভাবেই চেনেন। মোবাইলে ওনার লাইট ছিল, মোবাইলের সামনের দিকে ফ্ল্যাশ লাইটটা থাকে না, ওই বাটন ফোনেরও কিন্তু বেশ কিছু ফিচারগুলোতে এই জিনিসগুলো ছিল আর কি। তো ওনার বাটন ফোনে ওরকম লাইট ছিল, তবে ওই সময় লাইটটা বন্ধ ছিল আর কি। মাঝে মাঝে উনি জ্বালাচ্ছিলেন কোনো সমস্যা হলে আর কি, এমনিতে জ্বালাচ্ছিলেন না। ওই মোবাইলের চার্জ খুব একটা বেশি ছিল না, কারণ রাতের বেলা হঠাৎ করে ওনার ফোন আসছে, উনি চলে আসছেন, সারা রাত চার্জ দেওয়ার সুযোগ উনি পান নাই, যার কারণে মোবাইলের যে ফ্ল্যাশ লাইটটা এটা উনি দরকার ছাড়া জ্বালাচ্ছিলেন না। তো ওই সময় কিন্তু বন্ধই ছিল ফ্ল্যাশ লাইটটা। হঠাৎ করে কুকুর দুটো যখন সামনে চলে এসেছে, কোনো আলো ওই কুকুরগুলোর চোখের উপর পড়া ছাড়াই ওই কুকুরগুলোর চোখ জল জল করছিল, লাল টকটকে জল জল করছে একদম। আর এরা এসে ভ্যানের সামনে এসে দাঁড়ায়, তবে ভ্যানের গতিরোধ যে করে রেখেছে বিষয়টা এরকম না, সামনে এসে দাঁড়ানোর পর আবার একপাশে সরে যায়। এরপর কি করে, এই কুকুর দুটো একটা ডান পাশে আসে আর একটা বাম পাশে যায়, কিছুক্ষণ এভাবে ভ্যানের সাথে চলে, হালকা দৌড়ায়, আবার যেটা বাম পাশে ছিল সেটা ডান পাশে আসে,
আবার যেটা ডান পাশে ছিল সেটা ভ্যানের সামনে দিয়ে ক্রস করে আবার বাম পাশে চলে যায়। এভাবে এরা একে অন্যের অবস্থান পরিবর্তন করে। তখন এই কাজল ভাই চিন্তা করছেন যে আল্লাহ রে, কেন যেন চলে আসলাম, এর থেকে ওই খলিল চাচার কথা শুনলেই ভালো হতো, ওই বাড়িতে না হয় সারা রাত বসে থাকতাম। এর মধ্যে কি হয়, ওই ভ্যানটা মনে হচ্ছে অনেক ভারী হয়ে গেছে, ভ্যান চালানোটাই কষ্ট হয়ে যাচ্ছে। যেমনটা ছিল ওই ফেরাস, মানে যখন ওই খলিল চাচা শ্বশুর বাড়িতে যাবে তখন ভ্যানে অনেকগুলো যাত্রী ছিল, মনে হচ্ছে হঠাৎ করে এই পরিমাণ যাত্রী উঠে বসেছে, ফেরার সময় ভ্যানটা ঠিক আগের মতো প্রথমবারের মতো ভারী হয়ে গেছে। ভ্যানের উপর যে কেউ একজন আছে এটা খুব ভালো করেই এই কাজল ভাই ফিল করছেন। উনি তো জোরে জোরে দোয়া দুরুদ পড়া শুরু করছেন, এবার গান গাওয়া বাদ দিয়ে। এখন এর মধ্যে উনি দেখেন আর একটা জিনিস, সামনে একটা বাগান, ওই বাগানের ভেতরে মনে হচ্ছে একটা আলো জ্বলছে। এই আলোটা উনি যখনই দেখেছেন দেখার সাথে সাথে উনি বলছেন যে ও ভাই ওখানে কে, ও ভাই এদিকে আসেন, আমার একটু সঙ্গ দেন, আমি মনে হয় একটু বিপদে পড়ছি, ভাই একটু এদিকে আসেন। তখন দূর থেকে আওয়াজ আসে, এ কে রে, ওখানে কে? তখন বলে আমি কাজল। বলে দাঁড়াও আসতেছি, ওইখানেই থাকো। তখন দেখা গেল সাদা ধুতি পরা, সাদা পাঞ্জাবি পরা, লম্বা চুলের একজন মানুষ সে এগিয়ে এসেছে। উচ্চতা স্বাভাবিক মানুষের মতোই, হাতে একটা হারিকেন আর একটা হাতে লাঠি। বলছে যে তুমি কে? তখন বলে যে ভাই আমি কাজল, আমি যে ভ্যান চালাই। তখন কাজল ভাই ওই লোকটাকে জানান যে এরকম দুটো কুকুর সামনে চলে আসছিল, সেগুলো অস্বাভাবিক আকৃতি ছিল। তখন ওই লোকটা বলল যে তোমার জন্য এখন কি করতে পারি বলো। তখন কাজল ভাই বলছে যে আপনি কোথায় যাবেন বলেন, আমি আপনাকে ফ্রিতে আগায় দিয়ে আসি, আপনি আমার একটু সঙ্গ দেন। তখন ওই লোকটা বলতেছে যে আমি তোমার কি সঙ্গ দিব, আমি তো এই বাগান পাহারা দিই, বাগান রেখে কি যাওয়ার সুযোগ আমার আছে? আমি তোমার যতটুকু উপকার করতে পারি, তুমি আসো, বসো এখানে আমার পাশে বসো, বেশি কিছু খাওয়াইতে পারবো না, একটু পানি খাওয়াইতে পারবো, একটু সময় জিরিয়ে নাও, এরপর চলে যাও, এছাড়া তো আমার আর কোনো কিছু করণীয় নাই। তখন কাজল ভাই সেটাতেই রাজি হলেন, তার সাথে গিয়ে বসলেন বাগানের ভিতরে ভ্যানটা এক সাইডে রেখে। ওই লোকটা বলছে যে এই দুইটা বড়ই অবাধ্য হয়ে গেছে, আমার কথাই শুনতে চায় না, এখন এরা আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠছে আর আমার কথা অমান্য করে। তখন এই কাজল ভাই বলছে যে এই দুইটা বলতে কার কথা বলছেন? কই যে তুমি যে দুইটা কুকুর দেখেছো, এরা অতি দুষ্টু হয়ে যাচ্ছে দিনকে দিন, মানুষকে বিরক্ত করা শুরু করছে, আগে এতটা করতো না। তখন এই কাজল ভাই বলছে যে এই দুইটা আপনার পালিত কুকুর? ওই লোক বলতেছে হ্যাঁ। তখন কাজল ভাই বলতেছে যে এত বড় বড় কুকুর আপনি কোত্থেকে পাইলেন? আর এগুলো খাওয়াই খাওয়াই এত বড় করছেন, এগুলোকে আবার ছেড়েও দিয়ে রাখছেন, এরা তো মানুষকে আক্রমণ করবে, মানুষকেই তো খেয়ে ফেলবে, এত বড় আকৃতির কুকুর তো আমি আগে কখনো দেখি নাই, এগুলোকে বেঁধে রাখবেন যেন মানুষের উপর আক্রমণ না করে। তখন ওই লোকটা বলতেছে যে হ্যাঁ তুমি তো ঠিকই বলছো, এগুলোকে আসলে শায়েস্তা করতে হবে, তা না হলে কবে যে আমার উপরই এরা চড়াও হয়ে বসে আমি বুঝতে পারতেছি না। এরপর কাজল ভাই বলেন যে ঠিক আছে আমি তাহলে চলে যাই, অনেকক্ষণ তো হলো। তখন ওই লোকটা বলতেছে যে আরে কোথায় যাবা, থাকো, জিরায় নাও, পরে যাও। তখন কাজল ভাই বলতেছে যে না আমাকে চলে যেতে হবে, অনেক রাত হয়ে গেছে, আমি চলে যাই এখন। তখন কি করে ওই লোকটা খপ করে কাজল ভাইয়ের হাত চেপে ধরে বলে যে আরে ভয় পেলে নাকি, বসো বসো, জিরায় নাও, ভয়ের কিছু নাই। যখনই ওই হাতটা চেপে ধরেছে তখন কাজল ভাই ফিল করেন যে এই লোকের হাতটা অনেক ঠান্ডা, এত ঠান্ডা মানুষের হাত হয় না। আর ওই সময় কিন্তু শীতকাল ছিল না যে অনেক রাত পর্যন্ত সে বাইরে হাঁটাহাঁটি করেছে, শরীর ঠান্ডা হয়ে গেছে, বিষয়টা এরকম না। তখন কাজল ভাই ওনার হাতটা জোর করে ছুটিয়ে নেন ওই লোকের হাত থেকে, এরপর ভ্যানের দিকে দিয়েছেন দৌড়ে ভ্যানের কাছে গিয়ে ভ্যান চালানো শুরু করেছেন। তখন পেছন থেকে অট্ট হাসি দিয়ে ওই লোকটা বলছে যে আরে কাজল এত ভয় পেলে চলবে, রাতের বেলা ভ্যান চালাতে পারবা তুমি, একটু জিরিয়ে যাইতা, ক্ষতি তো করতাম না। তো যাই হোক, উনি তো ভ্যান চালানো শুরু করছেন, মানে কাজল ভাই ভ্যান চালানো শুরু করছেন। কিছুক্ষণ চালানোর পর হঠাৎ করে বড় দুটো কুকুর আবার এই ভ্যানের পাশে চলে এসেছে। চলে আসার পর এবার সামনে এসে গতিরোধ করে দাঁড়িয়েছে। এরপর কাজল ভাই বুঝতে পারছেন ঘটনা কি। ওই কুকুর দুটোকে উদ্দেশ্য করে বলছে যে আমি তো আপনাদের কোনো ক্ষতি করি নাই, কেন আমার পথের সামনে চলে আসছেন, চলে যান আপনারা। এরপর এই কুকুরটা একে অন্যের দিকে তাকালো, এরপর ভ্যানের পেছনে চলে আসলো।
পেছনে চলে আসার পর কাজল ভাই কিন্তু আর পেছন দিকে তাকান নাই, উনি ভ্যান চালানো শুরু করেছেন। হঠাৎ করে মনে হলো ভ্যানটা থেমে গেছে, মনে হচ্ছে পেছন থেকে এই ভ্যানকে কেউ টেনে ধরে রেখেছে, উনি কোনোভাবেই প্যাডেল দিয়ে আগাতে পারছেন না। তখন হঠাৎ করে পেছন থেকে গম্ভীর কণ্ঠে, একসাথে দুটো কণ্ঠ যদি চলে একই কথা বলে তখন কেমন শোনা যায়, এইভাবে বলে উঠলো যে আমাদের ওস্তাদ তোকে আশ্রয় দিয়েছে, তোর সাথে ভালো ব্যবহার করেছে, তাই তোকে কিছু বললাম না, যা এক্ষুনি বাড়ি যাবি, রাতের বেলা এই রাস্তায় একা একা আর কখনো আসবি না, আমাদেরকেও বিরক্ত করবি না। এইটা যখনই বলেছে হঠাৎ করে পেছন থেকে প্রচন্ড জোরে একটা ধাক্কা অনুভব করেন এই কাজল ভাই, মানে ভ্যানের পেছনে ধাক্কা দিয়েছে কেউ সজোরে, এত জোরে ধাক্কা দিয়েছে কোনো প্যাডেল দেয়া ছাড়াই অল্প সময়ের মধ্যেই উনি ভ্যান নিয়ে বাড়ির কাছাকাছি চলে আসছেন। মানে এত জোরে ভ্যান চলা শুরু করেছে, সেটা ওনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। কিছু সময় খুব জোরে ছিল, তারপর গতি কমা শুরু করেছে, একদম থেমে যেতে যেতে উনি ওনার বাড়ির কাছাকাছি চলে আসছেন। এমনিতে উনি ওনার বাড়ির কাছাকাছি ছিলেন। তো যাই হোক, এই ঘটনার পর কাজল ভাই আবার এলাকার একজন মুরব্বীর সাথে কথা বলেন যে ওনার সাথে এই ঘটনা ঘটেছে। তো সেই মুরব্বী জানান যে বহুদিন আগে ওই বাগানে একজন কবিরাজ থাকতো, বাগানটা পাহারাও দিত, তবে ওই কবিরাজের কিছু পোষা জিন ছিল যারা মানুষের উপকার করত। ওই কবিরাজও কখনো কারো ক্ষতি করেছে এটা শোনা যায় না, ওই জিনগুলো কাউকে ভয় দেখিয়েছে বা ক্ষতি করেছে এরকমটা শোনা যায় না। কোনো একটা অজ্ঞাত কারণে ওই কবিরাজ মারা যায়, আর তার দেহটা ওই বাগানের একটা গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অনেক মানুষ ওই দিক দিয়ে চলার সময় মাঝে মাঝে সাদা পোশাক পরিহিত একটা লোককে দেখে। ধারণা করা হয় ওই কবিরাজের সেই অনুগত জিনগুলোই এখনো ওখানে আছে, মানুষের খুব একটা ক্ষতি করে না, পারলে উপকার করে। ওরা দেখে যে যেই লোকটা যাচ্ছে এ ভালো মানুষ না খারাপ মানুষ। যদি মনে হয় ভালো মানুষ তাহলে কিছু করে না, আর যদি খারাপ মানুষ মনে করে তাহলে ভয় ভীতি দেখায় মাঝে মাঝে, তবে সেটা মারাত্মক লেভেলের ক্ষতিকর কিছু না। তো এটাই ছিল ঘটনা। যে ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন প্রবাল চৌধুরী, নর্থ ক্যারোলাইনা, ইউনাইটেড স্টেটস থেকে। প্রবাল আমাদের কাছে অতীতেও কিন্তু বেশ কিছু ঘটনা শেয়ার করেছেন এবং তার ঘটনাগুলো বরাবরই বেশ ভালো হয়। তিনি বেশ খুঁজে পেতে খুব ভালো ঘটনাগুলো কালেক্ট করে নিয়ে আসেন। তো তিনি এবারও আরেকটি ঘটনা কালেক্ট করেছেন আমাদের জন্য, যেটি তিনি তার এক সিনিয়র ফ্রেন্ড ম্যালকম অ্যান্ডারসনের কাছ থেকে কালেক্ট করেছেন, এবং ম্যালকমের নিজের সাথে ঘটা একটি ঘটনা, বেশ পুরনো যদিও। তো আমি সেই ঘটনায় চলে যাব, আমি শেয়ার করব। প্রবাল আমাকে রিকোয়েস্ট করেছেন যেন আমি আমার মতো করে ঘটনাটা শেয়ার করি আপনাদের কাছে। আমি চলে যাচ্ছি প্রবালের পাঠানো ঘটনায়। বেশ আগের কথা, 80-র দশক। ম্যালকম তখন তিনি বাস করেন কানেকটিকাটে, এবং তখন তিনি একটা ডেইরি প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, যেখানে তিনি সাপ্লায়ার ছিলেন। তিনি প্রোডাক্ট কালেক্ট করে যে কোনো একটা ডেইরি প্রতিষ্ঠান সেটার প্রোডাক্ট কালেক্ট করে তিনি সাপ্লাই করতেন বিভিন্ন জায়গায়। তো বেশ ইয়াং ছিলেন তিনি তখন, কেবল টিনেজ পার করেছেন এবং ফুল অফ এনার্জি, এবং তিনি তার বাসা থেকে তখন আলাদা হয়ে গেছেন, যেটা হয় তখন মানে ইয়াং এজটা পার হওয়ার পরই বাবা মার কাছ থেকে আলাদা হয়ে যায় ছেলেমেয়েরা বিদেশে। তো ম্যালকমও তাই করেছিলেন, তিনি বাইরে চলে গিয়েছিলেন বাসা থেকে, এবং তিনি যেতেন বাবা মাকে ভিজিট করতেন মাঝে মাঝে, এরকমভাবেই তার কাটতো জীবন। তো একদিন ম্যালকম সন্ধ্যার পরে বাসায় আসছে কাজের থেকে। তো সে সাধারণত খুব আর্লি চলে যেত সকালবেলা কাজে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেত, বেশ হার্ড ওয়ার্ক, বেশ ক্লান্ত হয়ে যেতেন। তো বাসায় এসে ওই দিন তিনি ফ্রেশ হয়ে জাস্ট কিছু খাবার নিয়ে বসছেন। তো এই সময় তার ফোন বাজলো, ফোন ধরার পর দেখতেছে তার বাবা বলতেছে যে তোমার মা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তাকে নিয়ে আমি এমার্জেন্সিতে চলে আসছি, তুমি আসো তাড়াতাড়ি। তো তিনি ম্যালকম চিন্তা করলেন, জিজ্ঞেস করলেন কোন হাসপাতাল, সবকিছু শুনে দ্রুত সবকিছু তিনি রেখে মোটামুটি একটু প্যাক করে চলে গেলেন। গাড়ি নিয়ে বের হয়েছেন, যে হাসপাতালের কথা বলছে তার বাবা, সেটা তাদের যে বাড়ি সেটা কিন্তু একটু বাইরে ছিল, শহর থেকে একটু বাইরে ছিল তাদের বাসা। তো বেশ খানিকক্ষণ সময় লাগে সেখানে যেতেই। তো সেইখান থেকে আবার বেশ খানিকটা দূরে সে হসপিটাল। তো ম্যালকম ড্রাইভ করে বেশ একটা সময় নিয়ে পৌঁছাইলো সেখানে। তো তখন শীতের সময়, ঠান্ডা পড়ছে, গাছপালা পাতা ঝরে গেছে, অন্যরকম অবস্থা। তো পৌঁছায় সে গাড়ি থেকে নামলো। গাড়িটা পার্ক করার সময় খেয়াল রাখতে হয় যে এখানে যদি হঠাৎ করে এরকম একটা সিজন যে স্নোফল হয়, আটকায় গেলে তো সমস্যা। তো গাড়ি পার্ক করে পার্কিং লটে গেল, গিয়ে দেখলো যে এই হাসপাতালটা অনেক পুরনো এবং অনেক হিস্ট্রিক হাসপাতাল, মানে অনেক অনেক পুরনো এটা।
তো ম্যালকম এই হাসপাতাল সম্বন্ধে তেমন কিছু জানে না, বাট সে দেখলো আর কি হাসপাতালটা অনেক পুরানো। তো গিয়ে দেখলো বাবা আছে, বাবার সাথে কথা বললো যে কি হয়েছে। তো বললো যে ডাক্তার এখনো টেস্ট করতেছে তোমার মাকে, তারা মনে করতেছে যে তোমার আম্মা ছোটোখাটো কোনো স্টেপ করছে। তো ম্যালকমের কাছে বেশ খারাপ লাগলো, ছোটোখাটো স্ট্রোক হলেও তো খারাপ। তো সে তো বললো বাবাকে যে তুমি চিন্তা করো না, ইউ টেক ইট ইজি, আর তোমার এখানে বসে সময় নষ্ট করা লাগবে না, তুমি বাসায় চলে যাও, বাসায় রেস্ট নাও। কারণ তার বাবাও বেশ অসুস্থ ছিল, তার অনেক রকম শারীরিক প্রবলেম ছিল। তো বাবা বলতেছে না আমি যাবো না। তো ম্যালকম বলতেছে যে কোনো কথা বলো না, তুমি যাও, নাহলে আমি কিন্তু তোমার যাওয়ার ব্যবস্থা করতেছি। তো তার বাবা ড্রাইভ করতো আর কি। তো ম্যালকম তাকে একদম আশ্বস্ত করলো যে আমি এখানে আসি, কোনো রকম সমস্যা হলে আমি জানাবো, তুমি যাও। তো বলে বাবাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিল, বাবা চলে গেল। ম্যালকম ওইখানে আসে, গিয়ে দেখলো যে মা মানে খুব অসুস্থ, মায়ের সাথে কথাবার্তা বললো, মাকে বললো যে আমি আসি, ডোন্ট ওয়ারি, আমি মানে থ্রু আউট দ্য টাইম, যতক্ষণ তুমি হাসপাতাল থাকবে আমি আসি সব সময়। তো বলে সে ওখানে যে ওয়েট করতেছে। তো মা শুয়ে আছে তার মতো, তার মার অবস্থা খুব অন্যরকম, ঠিক মতো কথা বলতে পারতেছে না। তো ম্যালকম ওখানে বসে থাকলো, বসে থেকে সময় কাটেলো। তো এর মাঝে তার কিছু করার নাই, সে হাসপাতালটা দেখতেছে। দেখতেছে বেশ পুরনো হসপিটাল, এবং সে এটা দেখলো যে বেশ অনেক আগে এটা তৈরি হয়েছিল হাসপাতালটা। তো হেঁটে হেঁটে দেখার চিন্তা করলো, বাইরে আসলো, হেঁটে নিচতলাটা দেখলো যে এইটার মূল যেখানে তারা আছে সেই বিল্ডিংটা হচ্ছে এমন একটা জায়গায়, তার আশেপাশে বেশ ফাঁকা, সুন্দর করে লন করা, এবং পাশে এই শেষ প্রান্ত দিয়ে গাছপালা চলে গেছে অনেক দূরে, এবং পেঁচায় ওইখান থেকে ছোট রাস্তা নেমে গেছে। এবং এটা কিন্তু হাসপাতালটা উঠছিল একটু পাহাড়ের উপরে, বেশ খানিকটা এরকম ঘুরে ঘুরে আসছে, একটু উঁচু জায়গায় আর কি। আর সে যেখানটা দাঁড়ায় আছে সেখান থেকে সামনে গিয়ে ডান দিক দিয়ে মূল রাস্তাটা চলে গেছে, ওইটা আবার এঁকে বেঁকে চলে গেছে সামনে গিয়ে দেখতেছে যে কতগুলা ল্যাম্পপোস্টের আলো একটু পড়ছে, তারপরে বাঘটার দেখা যাচ্ছে না, গাছগাছালি। এবং সে বুঝলো যে সামনে এরকম পাহাড়ের উপর আরো কিছু ঘর বাড়ি আছে। তো ম্যালকম চিন্তা করতেছিল যে এরকম উইল্ডারনেসের মধ্যে যারা থাকে তাদের কাছে কেমন লাগে, হ্যাঁ, মানে বিশেষ করে শীতের সময় এরকম যখন বরফ টরফ পড়বে তখন কেমন লাগবে। কারণ সে কাইন্ড অফ সিটিতে থাকে, তার ওই ধারণার চিন্তা করতেছে যে এইখানে বসে থেকে সে অনেকক্ষণ চিন্তা করলো। তো ভাবলো যে এটা আরেক রকম ফিলিংস, হ্যাঁ, মানে জিনিসটা অন্যরকম। দেখলো চিন্তা করতে করতে সে আবার চলে আসলো হাসপাতালে, এবং এসে সেই যে তার ওয়েটিং এরিয়া সেখানে সে বসে দেখতেছে এইখানেও মানুষ নাই, দু একজন মানুষ বসে আছে, তারা হয়তো শর্টলি মুভ করবে এখান থেকে, মেবি তারা ওই রুমে যাবে বা অন্য কোথাও। তো সে একটা মানে ওই চেয়ারগুলো কাইন্ড অফ কমফোর্টেবল ছিল, তো একটা চেয়ারের মধ্যে সে বসলো, ফোম টোম দেয়া। তো সেখানে সে বসে মাথাটা পেছন দিকে দিয়ে, অনেক টায়ার্ড ছিল, তো তার মাথার মধ্যে একটা ক্যাপ ছিল, ক্যাপটা দিয়ে তার চোখ ঢেকে সে শুয়ে থাকলো। চিন্তা করলো যে একটু রেস্ট নেই, কারণ আমাকে তো অনেকক্ষণ থাকতে হবে, কতক্ষণ থাকতে হবে জানি না। না থাকলেও কিছু নাই, ওখানে হাসপাতাল সম্পূর্ণ কোনো প্রবলেম হয় না, বাট অ্যাটলিস্ট নিজের মানুষ, তার মা উপরে, এবং সে তার মাকে অনেক ভালোবাসে। তো শুয়ে আছে অনেকক্ষণ ম্যালকম, কোন সময় যে সে ঘুমায় গেছে বলতে পারে না। তো ম্যালকমের মানে ডিপ ঘুম চলে আসছিল, কারণ সারাদিন পরিশ্রম করছে, খুব টায়ার্ড। তো যখন ঘুম ভাঙছে সে খেয়াল করতেছে সে যেখানে বসেছিল ওখানকার বাতিটা বন্ধ। সে মানে খুব চোখটা মানে এরকম তাকাতে চোখ ভারী হয়ে গেছে, আঠা আঠা লাগতেছে চোখটা। তা ক্যাপটা সরাইলো মুখের উপর থেকে, এই ক্যাপটা পরেছিল সে লাইটের জন্যই। তো ক্যাপটা সরানোর পর দেখতেছে সে যেখানে বসেছিল জায়গাটা অন্ধকার, আর সামনের দিকে লাইট জ্বলতেছে, একটা মাঝখানের লাইট সিলিং থেকে, সেটার আলোটা কাইন্ড অফ অ্যাম্বিয়েন্ট ভাবে পড়ছে দুই পাশে কিছু বসার জায়গা, ওখানে কোনো মানুষ নাই। আর কেমন একটা কেমিক্যালের স্মেল আছে আশেপাশে, অনেকটা অ্যান্টিসেপটিক কেমিক্যাল যেরকম থাকে সেরকম একটা স্মেল চারিপাশে। তো সে দূরে তাকাইলো, তার হাসপাতালের কম্পাউন্ডটা অনেক বড়, সে দূরে তাকাইলো এখান থেকে, যেহেতু ফ্রন্ট ডেস্কটাও দেখতেছে খালি, মানে কোনো মানুষজন নাই। এবং সামনে ফ্রন্ট ডেস্কেও সিলিং থেকে আলো পড়ছে, সিলিং এর আলোটা হালকা ভাবে ওই ডেস্কের মধ্যে পড়ছে, কেউ নাই। এবং সেই তাদের গ্লাস উইন্ডো যেটা ওইটা ওখানে আছে, এবং বাইরে দেখা যাচ্ছে অন্ধকার। কেমন জানি পরিবেশটা, মনে হচ্ছে যে এত বড় একটা কম্পাউন্ড, একটা মানুষও নাই। তো ম্যালকমের কাছে একটু অস্বস্তি লাগলো যে এরকম একলা জায়গায় এরকম বসে আছি, কেমন জানি। তো সে উঠলো, এবং অপরিচিত তো, যে উঠে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এই অন্ধকার, সেই জায়গাটা কিন্তু অন্ধকার ছিল, সে যেখানে শুয়েছিল। হেঁটে হেঁটে গেল সামনে, ডেস্কের সামনে দেখলো কেউ নাই। সে গেটের কাছে গেল, গেটটা ঠেলা দিয়ে খুলে বেরোলো সামনে। তো বের হয়ে দেখতেছে যে বাতাস, বেশ ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে, মানে ঠান্ডা বেড়ে গেছে অনেক। তার গায়ে কিন্তু জ্যাকেট পরা,
পাফার জ্যাকেট পরা, তারপরও মানে বেশ ঠান্ডা লাগতেছে। তো এদিক ওদিক তাকালো, পার্কিং লটের দিকে তাকালো, দেখে আবার আকাশের দিকে তাকায়, মনে হচ্ছে যে স্নোফল হইতে পারে, হ্যাঁ মানে আকাশের যেরকম কালার ধারণ করছে। তো যাই হোক, আবার ঢুকে আসলো হাসপাতালে, হিটিং সিস্টেম ভালোই কাজ করতেছে। তো সে চিন্তা করলো যে আমি উপরে উঠি, উপরে যাই, কিছু খেতে হবে, ভেন্ডিং মেশিন টিশিন আছে নাকি। তো হেঁটে এসে ওখানে সিঁড়ি দিয়ে, ওখানে সিঁড়ি ছিল আর ওই পাশে লিফট আছে। হাসপাতালটা টোটাল 3 তলা। তো সে ওই সিঁড়িতে উঠে উঠে দোতলায় গেল। দোতলায় গিয়ে দেখতেছে যে এই সামনের যে অংশটা, ওই জায়গাটাও অন্ধকার করে রাখছে, মানে এই পাশে আলো জ্বলতেছে একটা, সেটার আলো দিয়ে হালকা আলো হচ্ছে। তো সে বুঝতে পারলো যে এটা হয়তো তারা এনার্জি সেভ করতেছে। তো ওইটা দেখে সে হেঁটে গেল সামনে যেয়ে সে খুঁজতেছে এখানকার কোনো ক্যাফেটেরিয়া বা কিছু মানে পায় কিনা। সে চিন্তা করতে করতে হাঁটতে হাঁটতে দেখলো যে ভেন্ডিং মেশিন আছে 2টা। ওখান থেকে সে, তার পকেটে কয়েন ছিল, চিপস বের করে নিল 2 প্যাকেট, বের হয়ে সেটা নিয়ে হাঁটা দিয়েছে। সে চিন্তা করছে ক্যাফেটেরিয়া কোথায়। তো এখন যেখান থেকে হাঁটতেছে ওই জায়গাটা কিন্তু একটা ফাঁকা জায়গা, একটা প্যাসেজের মতো, খুব একটা আলো নাই, মানে দেখা যাচ্ছে যে একটা আলো যদি জ্বলে পরেরটা জ্বলে না, এরকম আর কি, মানে একটু আলো আধারির মতো। তো প্যাসেজ দিয়ে সোজা হেঁটে গেছে ম্যালকম। তো যে দেখতেছে হাতের ডান দিকে একটা দরজা, কাইন্ড অফ কাঠের দরজা, মাঝখানে একটা গ্লাসের দেওয়া। তো সে মনে করলো যে এইটা হইতে পারে এই ক্যাফেটেরিয়া, মোস্ট প্রবাবলি, কারণ ওইটার সামনে আলো আছে, মানে ওই যেই দরজাটার সামনে। সে ভাবলো হয়তো এখানে আসে মানুষ। তো সে যে নবটা ধরে ঘুরাইলে দরজাটা খুলে ফেললো। খোলার পর মনে হচ্ছে ভিতরে অন্ধকার। তো তারপরও ম্যালকম ঢুকছে ভিতরে। ঢোকার পরে সে লাইটের সুইচ দেখতেছে। ক্যাফেটেরিয়া হলে তো এখানে মানে থাকবে লাইট, এবং অনেক সময় দেখা যাচ্ছে রাতের বেলা ওখানে কিন্তু ক্যাফেটেরিয়া মানে যে সবসময় খাবার সার্ভ করে তা না। যদি ওখানকার মানুষ থাকে কেউ, ওখানকার যে স্টেশনটা সেখানে বিক্রি হয়, আর নইলে দেখা যাচ্ছে ওদের একটা কফি স্টেশন থাকে, আরও একটা এরকম ভেন্ডিং মেশিন থাকবে এরকম, বা বসার জন্য 2টা টেবিল থাকতে পারে বসার জন্য এরকম। তো সে তাকায় দেখতেছে যে এইগুলো কিছু না। এই লাইটটা সে অন অফ করলো, দেখলো লাইটটা অন অফ হচ্ছে না, এবং রুমের শেষ মাথায় একটা জানালা, বড় জানালা, এবং জানালার মধ্যে কোনো ব্লাইন্ড নাই, ব্লাইন্ডটা ওঠানো, ব্লাইন্ডটা কেউ টেনে উঠায় রাখছে। পুরোপুরি ছাদের আলো আসতেছে ওইখান দিয়ে, এবং এই জানালার ওই পারে দেখা যাচ্ছে যে গাছের অংশ, সেই বড় বড় গাছ, পাতা ছাড়া সেগুলোর ডাল টাল দেখা যাচ্ছে এরকম। আর 2 পাশে সে তাকায় দেখতেছে যে কিছু ইনকিউবেটর রাখা, মানে যে বাচ্চাদের যে ইনকিউবেটর থাকে বাচ্চাদের রাখার জন্য, সেই ইনকিউবেটর, খালি ইনকিউবেটর, মানে এগুলোর মধ্যে কেউ নাই, কিছু নাই, মানে খালি ইনকিউবেটর রাখা, মানে পাশে করে রাখা, মানে এগুলো হয়তো কোনো কাজে লাগে না এখন, বা সামথিং লাইক দ্যাট, নষ্ট বা কিছু কাজে লাগে না, বা এগুলো এক্সেস এখানে রাখা হয়েছে। এটা মনে হয় কাইন্ড অফ এ স্টোর রুম। সে মনে করলো যে মেডিকেল ইকুইপমেন্ট মনে হয় এখানে স্টোর করা হয়, বা আই ডোন্ট নো, কোনো এক সময় হয়তো এটা ছিল, নিকিউ ছিল, হ্যাঁ, মানে যেখানে নিওনেটাল কেয়ার ইউনিট ছিল, এখন নাই। তো কিন্তু আলো নাই, কিন্তু ওই যে জানালার আলো যা ঢুকতেছে, ছাদের আলো, সেটা দিয়ে যতটুকু আলো হচ্ছে এখানে। তো সে মানে কয়েক সেকেন্ড দেখছে এরকম, দেখার পর সে চিন্তা করতেছে বের হয়ে যাবে। সে ঘুরে দরজার দিকে নবে হাত দিছে যে খুলে বের হয়ে যাবে। এই সময় সে পেছনে শুনলো ফিস ফিস করে কে কথা বলল, ফিস ফিস, মানে কোনো মেয়ে যদি ফিস ফিস করে কথা বলে যেরকম সেরকম। তো ম্যালকম হঠাৎ করে কে ফিস ফিস করে কথা বললো এখানে। সে ঘাড় ঘুরে তাকাইছে, তাকায় দেখছে জানলার কাছে একটা কালো কুচকুচে অবয়ব, হ্যাঁ, মানে দেখলে মনে হবে অনেকটা কালো চুলের দিয়ে যে বল থাকে, বল তৈরি, মানে কালো চুল দিয়ে যদি একটা মানুষ তৈরি করা হয়, পুরো শরীরটা চুলের, মানে কালো এরকম ফোলা, এরকম একটা মানুষের মতো অবয়ব, এবং সেটার চোখের জায়গায় 2টা চোখ আছে, বুঝতেছে, চোখগুলো জ্বলতেছে। আর সামনের যে হাত, মানুষটার যে হাতের আঙুলগুলো চোখা চোখা লম্বা, এটা জানলার কাছে দাঁড়ানো। এইটা ফিসফিস করে কি জানি বলছে। তো ম্যালকমের সারা শরীরে রোম দাঁড়ায় গেছে, মানে তার মানে একদম ঘুসবাম্প হয়েছে, এবং মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেছে। এবং সে আবার শুনলো ফিসফিস করে তাকে বলতেছে, ইউ আর নট ওয়েলকাম হিয়ার। এটা যে এমনভাবে বলছে ফিসফিস করে, তার কাছে ভয় লেগে গেছে। মনে হচ্ছে যে ওইখান থেকে শব্দটা বলতেছে তার কানের পাইতে চলে যাচ্ছে, এবং ওই যে ফিগারটাকে সে দেখছে এই যে জানালার কাছে, এটাই তার কাছে প্রচন্ড রকমের ভয় লাগছে। তো ম্যালকম দ্রুত ঘুরে সেই দরজাটা খোলার চেষ্টা করলো। দেখলো যে দরজার যে হ্যান্ডেলটা বরফের মতো ঠান্ডা, আর দরজাটার নবটা নামতেছে না নিচে, ওটা
মনে হচ্ছে কেউ লক করে দিচ্ছে এই পাশ থেকে। ম্যালকম ভয়ের চোটে মানে প্রচন্ড ভয় পেয়েছে, সে দ্রুত ঘুরছে, ঘুরে দরজার দিক পিঠ দিয়ে সে সামনে তাকাইলো, দেখলো তার খুব কাছেই সে অবয়বটা, তার খুব কাছেই, এবং কেমন একটা স্মেল, মানে ওইটার থেকে কেমন একটা স্মেল আসতেছে। ম্যালকমের কাঁধের মধ্যে ওইটা হাত রাখলো, ম্যালকম পুরা অনুভব করলো, মনে হলো তার কাঁধের একটা পাশ পোড়াই দিতেছে কেউ, মানে গরম কিছু দিয়ে তার কাঁধের মধ্যে টাচ করছে। তার হাত থেকে সে ওই যে তার হাতে চিপসের ব্যাগ ছিল ওগুলো পড়ে গেল ঠাপ ঠাপ করে। পড়ে যাওয়ার পর ম্যালকমের আর কিছু মনে নাই, মানে তার মাথা পুরো ভ্যাকেন্ট। তো ম্যালকমের যখন হুঁশ ফিরছে, ম্যালকম নিজেকে আবিষ্কার করলো সে একটা রুমের ভেতরে এবং একটা হসপিটাল বেডে সে শুয়ে আছে। তো সে তাড়াতাড়ি উঠে বসলো, উঠে বসে তাকাচ্ছে আশেপাশে। তো ইউজুয়াল হসপিটাল যেরকম হয় সেরকম লাগে নাই তার কাছে। তার কাছে দেখে মনে হলো যে এই যে বিছানাটা এসে শুয়ে আসছিল ওইটা বেশ মানে শক্তপোক্ত অন্যরকম বিছানা। তো সে উঠে দেখতেছে যে বিছানাটা মাটির সাথে যে ফ্লোর আছে সে ফ্লোরের সাথে নাট দিয়ে লাগানো, মানে শক্ত করে আটকানো। তো ম্যালকম চিন্তা করছে আমি বিছনায় কেমনে আসলাম, এবং দেখলো রুমের মধ্যে আলোটাও বেশ কম, এবং রুমের চারপাশ খেয়াল করলো যে তার ওখানে যাওয়ার মতো কোনো জায়গা নাই, হ্যাঁ, মানে পুরা অন্যরকম। তো সে দেখতেছে যে ওই রুমের সামনে, মানে সেই যে রুমে আছে সামনে একটা কাচের এরকম উইন্ডোর মতো আছে। তো সে দেখতে পাচ্ছে না কিছু, মনে হইতেছে এটা আয়না। তো ম্যালকম তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খোলার চেষ্টা করলো, দেখলো দরজাটা লক। তো ম্যালকম যে ওই যে আরেকটা দরজা পাইছে রুমে সেটা খুললো, খুলে দেখে বাথরুম, এবং সেই বাথরুমের যেই মিরর, সেই মিররটা মিরর না, ওইটা ফিক্সড একটা স্টিলের মতো রিফ্লেকটিভ জিনিস, যেটা মানে খোলা যাবে না, কাঁচ নাই ওইখানে। তো ম্যালকম বোঝার চেষ্টা করতেছে সেইখানে কিভাবে আসে, এবং সে দেখলো সেটা গাউন পরা গায়ে। তো সে ওখানে বের হয়ে যায়, সে চিৎকার করা শুরু করলো, হ্যালো সামবাডি হেল্প মি বলে সে নক করা শুরু করলো দরজার মধ্যে। কোনো সাড়া শব্দ নাই। কতক্ষণ পর্যন্ত সেরকম ট্রাই করলো, বসে থাকলো, এবং সে একদম আপসেট হয়ে বসে থাকলো। অনেকক্ষণ পর দেখলো দুজন লোক আসছে, দরজা খুললো, বেশ মানে বলিষ্ঠ মানুষ দুজন। হসপিটালে তাকে এসে বলতেছে যে তোমার হুঁশ ফিরছে, তোমার কি অবস্থা, কি ঘটনা কি, বলে দুজন দরজা লাগাই দিছে। তো একজনের হাতে তার প্রেশার মাপার মেশিন এরকম নিয়ে আসছে। তো ম্যালকম বলছে আমি কোথায়? তো বলছে ওকে রিল্যাক্স, তুমি রিল্যাক্স করো, তুমি এখন এটা একটা ফ্যাসিলিটির মধ্যে আসো, তোমাকে এখানে আনা হয়েছে কারণ তোমার ইভ্যালুয়েশনের জন্য, তোমার মেন্টাল স্টেট ইভ্যালুয়েশনের জন্য। ম্যালকম বলতেছে আমি কি করছি? বলে তুমি কি করছো, তোমার কিছু মনে নাই? বলে না। বলে তারা প্রেশারটা নিয়ে নেই। তো তার ব্লাড প্রেশার দেখলো, তার মানে টেম্পারেচার এগুলো মনিটর করে লোকগুলা চলে যাবে। তো লোকটা তখন বলতেছে তোমার কি আসলে কিছু মনে নাই? ম্যালকম বলতেছে না, আমার কিছুই মনে নেই। আমার যা মনে আছে যে আমি একটা হসপিটালে ছিলাম, আমার মাকে দেখতে গেছিলাম, এবং সেইখানে আমি একটা রুমে আটকা পড়ছিলাম, এবং একটা উদ্ভট জিনিস আমি দেখছি, এবং তারপর আমার আর কিছু মনে নাই। তো লোকটা বলল মানে যে লোকটা আসে সেটা কৃষ্ণাঙ্গ একটা লোক, আর তার সাথে আরেকজন সাদা আছে। তো দুইজনে কথা বললো আস্তে আস্তে নিচু স্বরে, একটু দূরে যে। তারপর এই যে কৃষ্ণাঙ্গ লোকটা বললো যে লিসেন, তোমাকে আমি বলি কিছু কথা, এটা শোনো। তুমি খুব উইয়ার্ড একটা কাজ করছিলা, তুমি যে ওই হসপিটালে ছিলা সেইখানে তুমি নার্সকে মারতে গেছিলা। তো সে বলে মানে? ম্যালকম বলতেছে মানে আমি কিছু বুঝতেছি না। বলে ওইখানে তুমি হাসপাতালে ছিলা, অ্যাজ উই গট দ্য রিপোর্ট যে তুমি হাসপাতালে ছিলা তোমার মায়ের সাথে, অ্যান্ড অন দ্যাট ভেরি নাইট তুমি অন্য একটা ফ্লোরে ঘাপটি মেরেছিলা হাসপাতালের। সেখানে যখন নার্স আসছিল, ডিউটি নার্স, তুমি একটা ধারালো কেচি নিয়ে তার দিকে ছুটে আসছিলে তাকে আঘাত করতে, এবং তুমি বেশ বিভৎস রকম চিৎকার করতেছিলা। এবং তোমাকে তখন ওই নার্স যখন দৌড়ায় নার্সের পেছনে পেছনে, তখন তার চিৎকার শুনে সিকিউরিটির লোকরা দৌড় দিয়ে আসে, এসে তোমাকে আটকায় ফেলে। তুমি লাকিলি তাকে হার্ট করতে পারো নাই। তো তুমি হাসতেছিলে এবং বিভৎস রকমের চিৎকার করতেছিলা। তো তোমার মেন্টাল স্টেট নিয়ে সবাই সন্দিহান ছিল যে তুমি নিশ্চয়ই মেন্টালি কোনো পেশেন্ট বা সমস্যা আছে তোমার। তো তোমাকে নিয়ে আসা হয় তখন ওখান থেকে, এবং তুমি যখন আমাদের এখানে আসো, এখানে আসার পরও কিন্তু তুমি উদ্ভট আচরণ করতেছিলা। তোমাকে কিন্তু বেঁধে রাখা হয়েছিল তোমাকে কন্ট্রোল করতে না পেরে, এবং তুমি অন্যরকম আচরণ করতেছিলা, অ্যাগ্রেসিভ করা। তো বলার পরে সে কৃষ্ণাঙ্গ লোকটা বলতেছে যে লিসেন মিস্টার ম্যালকম,
তোমার সম্পর্কে পুলিশের কোনো রিপোর্ট এর আগের নাই, তুমি এরকম কোনো, তোমার এরকম রিপোর্ট নাই, তোমার কোনো মেন্টাল ইলনেসেরও কোনো রেকর্ড নাই আমাদের কাছে বা স্টেটের কাছে নাই, এরকম কোনো রেকর্ড নাই। বা তুমি কোথাও গেছিলা বা তোমার এরকম কোনো সমস্যা হয়েছিল বা তুমি আমাদের এইসব কারেকশন সেন্টারে আসছো, সেটার কোনো রিপোর্ট নাই। তো সুতরাং আমি তোমাকে এটা কেন বলতেছি জানো, কারণ যেই হাসপাতালে এই ইনসিডেন্টটা ঘটছে ওই হাসপাতাল সম্বন্ধে আমি কিছুটা জানি। সেই কৃষ্ণাঙ্গ বলতেছে যে আমি কিছুটা জানি যে ওই হাসপাতালে কিন্তু অনেক মানে প্যারানর্মাল কেসেস ঘটে। তো আমার কাছে এটা মনে হয়েছে এটা একটা প্যারানর্মাল কেসেস, এই কারণে কিন্তু তোমাকে আমি এরকম ডিটেলস শেয়ার করলাম। যাই হোক, তোমাকে যদি তোমার আরেকটা ভালো বুদ্ধি দেই, তুমি যদি এখান থেকে ছাড়া পেতে চাও, তুমি সেই ইকে বলবা যে তোমার যিনি তোমাকে ফার্স্টে যেদিন ইভ্যালুয়েট করছিল ডাক্তার, আনার পরে তোমার কিন্তু এর মাঝখানে 2 দিন চলে গেছে এবং এর মাঝখানে কিন্তু তুমি যতবারই উঠছো তোমার আচরণ অন্যরকম ছিল, এইবারই তোমাকে বেশ নর্মাল পাওয়া গেল। তো তুমি সেই ডাক্তার যিনি ইভ্যালুয়েট করবেন তাকে তুমি বলবা যে আমি ঠিক আছি, আমি কিছু একটা দেখে ভয় পাইছিলাম, অনেক প্যানিকড হয়ে গেছিলাম, এই কারণে এরকম হয়েছে, এরকম শান্ত হয় না, অ্যান্ড আই ডোন্ট নো কেন হয়েছে। তো ডাক্তার হয়তো তোমাকে যে চেক করবে, কিছু কিছু মেডিকেল চেক করতে পারে, কিছু ওষুধ দিতে পারে, বাট ইভেনচুয়ালি হিল লেট ইউ গো, যদি তুমি নর্মাল আচরণ করো। তো ম্যালকম তখন বুঝতে পারে যে সে একটা ভেজালে পড়ে গেছে। হ্যাঁ, সে বলে যে আমার প্যারেন্টের সাথে কি আমার দেখা করতে দিবেন, আমার মা অসুস্থ ছিল। বলে তোমার মা, শি ইজ ফাইন নাও, সমস্যা নাই। তাকে বাড়ি পাঠাই দিছে, সে বাসায় চলে গেছে অলরেডি। আর তোমার বাবা আসবে কালকে তোমার সাথে দেখা করতে। সো টেক কেয়ার এবং ঘুমাও, তোমাকে দেখতে চায় তারা, তো ঘুমাও, তোমাকে কিন্তু মনিটর করতেছে তারা। যাই হোক, ম্যালকম তাদের সাথে কথা বলে সে একটু ডিসাইড করে মাথায় এবং তাকে ঘুমাইতে দেয়। তো ম্যালকম ঘুমায়, ঘুমের মাঝে সে উল্টাপাল্টা স্বপ্ন দেখে এবং মানে ভয়ঙ্কর স্বপ্ন। সে স্বপ্নে দেখে যে তার বিছানার আশপাশ দিয়ে সেই যে সে কালো কুচকুচে চুলের মতো অনেকটা এরকম, এবং মানে সেটা চুল বা ধোঁয়া যেটাই বলে, গাঢ় অন্ধকার তার বিছানার আশপাশ দিয়ে ঘুরতেছে এবং সে কানের কাছে হাসি শোনে, তার কাছে কানের কাছে খ্যাক 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 করে হাসে এবং তাকে নাকি এসে বলে দে হ্যাভ কাম ফর ইউর সোল। তো ম্যালকম ভয় পায়, সে ঘুমের মধ্যে ভয় পায়, সে চিৎকার করে ওঠে। তো যাই হোক, তারপরে ম্যালকমের বাবার সাথে ম্যালকমের দেখা হয় পরদিন। ম্যালকমের বাবা তাকে বলে যে আমি লয়ারের সাথে কথা বলছি এবং তোমার সব রেকর্ড রেডি করছি, তোমার ওরকম কোনো চিন্তা নাই, কি হয়েছিল ব্যাপারটা আসলে তুমি মেডিকেলি যদি প্রুভেন, ডাক্তার তোমাকে করতে পারে যে তোমার সমস্যা নেই, ছেড়ে দিবে তোমাকে ছোটোখাটো কিছু টেস্ট করে। যাই হোক, ম্যালকম ওখানে এরকম 2-1 দিন থেকে তারপর ছাড়া পায় এখান থেকে। তো ছাড়া পাওয়ার পরে ম্যালকমের বাবা তাকে বলে যে আমি এটাও খবর নিয়েছি যে ওই হাসপাতালটার মধ্যে প্যারানর্মাল সমস্যা আছে, তোমার মাও উল্টাপাল্টা জিনিস দেখছে এখানে। ম্যালকম বলে কি দেখছে আমার মা? তোমার মা দেখতো যে তার রুমের আশপাশ দিয়ে কে যেন চলাচল করতো। তো তোমার মা ভয় পেত, একে তো তার এরকম স্ট্রোক হয়েছিল, তারপরে সে ভয় পেত, সে দেখতো যে কেউ হাঁটা চলা করে ওই রুমের ভেতর থেকে, এবং মানে যখন নাকি লাইট জ্বালাইতো তখন মনে হতো যে ফিগারটা উধাও হয়ে গেছে, এরকম দেখতো তোমার মা। আর ওই হাসপাতাল সম্বন্ধে আরো খোঁজ খবর নিছি, এটা ওই হাসপাতালটা আসলে হন্টেড হাসপাতাল, বলে সমস্যা আছে। তো আমি তোমাকে যেটা করব, তোমাকে এখন আমি একজন প্রিস্ট আছে আমার বন্ধুর পরিচিত, ওনার কাছে নিয়ে যাব। তো ম্যালকম রাজি হয়, তো ম্যালকমকে নিয়ে যায় সেই প্রিস্টের কাছে এবং প্রিস্ট বলে যে বলে যে তোমাকে মনে হয় তুমি কি এরকম এরকম স্বপ্ন দেখো, জিজ্ঞেস করে প্রিস্ট তাকে। তখন ম্যালকম বলে যে হ্যাঁ। বলে তোমার পিছনে কোনো ডেমন লাগছে এবং তোমাকে সেই ডেমন ওখান থেকেই পজেস্ট করছে। তো যেটা করতে হবে তোমাকে, ওই সময়টা পজেস্ট করছিল এবং তুমি কিন্তু ওই সময় একটা অঘটন ঘটায় ফেলতা, এবং অঘটন যদি ঘটায় ফেলতা তুমি কিন্তু এখন একটা ইসে চলে যেতা এবং হয়তো তোমাকে হয় পাগল আখ্যা দিত, অথবা তুমি যদি পরে নর্মাল স্টেটে থাকতো তোমার বিচার হইতো, থিংস লাইক দ্যাট। তো তোমাকে যদি করতে হয় আমার পারমিশন লাগবে, পারমিশন এনে তারপর দেখা যাক তোমাকে এক্সরসিজম করতে পারি কিনা। তো প্রিস্ট নাকি সময় নিয়ে বিভিন্ন রকম তার যে ডকুমেন্টেশন বা কাজকর্ম যেটা করে একদিন সে ডিসাইড করে যে অমুক দিন ম্যালকমকে তিনি এক্সরসিজম করবেন। তার সাথে আরেকজন প্রিস্ট নিয়ে আসেন, 2 জন মিলে ম্যালকমরে তারা করে এক্সরসিজম করে এবং এক্সরসিজম করে নাকি বের করে যে ওই যে ম্যালকম সেদিন যে হেঁটে গেছিল ওইখানে, সে ওই রুমটার মধ্যে ওই ডার্ক এনার্জি বা ডিমন, তারা যেটা বলছে ডিমন বা আমরা যেটা বলবো জিন,
একটা ভয়ঙ্কর জিন বা ওখানে থাকতো আর কি, ওইটা তার ছিল। আর ওই জায়গাটা ছিল এক সময়কার ওই জায়গাকার মানে ইউনিট, মানে ওই যে পিডিয়াট্রিক কেয়ার ইউনিট আর কি, পিকিউ। তো ওই পিকিউ বা নিকিউ যেটা বলেন, নিউনেটাল কেয়ার ইউনিট, মানে ওই জায়গায় ওই রাখা হতো আর কি বাচ্চাদের। তো ওই জায়গায় নাকি নিউবর্ন বাচ্চারা ওখানে থাকতো আর কি। তো ওইটার পরবর্তীতে ওই ওই ইউনিটটা বন্ধ হয়ে যায়, ওই দিক থেকে বন্ধ হয়ে যায়, এবং ওই জায়গায় আসলে ওই পেশেন্টও কম যায় আর কি। এমার্জেন্সি না হলে সাধারণত কোনো মহিলারাও যেত নয়, হাসপাতাল সম্বন্ধে কিছু তাদের কাছেই ছিল আর কি, ভয় পেত তারা, সোজা কথা। যে এই রেপুটেশন তারা শুনছে যে এরকম এরকম ব্যাপার স্যাপার থাকে, তারা যেত না ওইখানে। তো যাই হোক, ওই নিকিউ পিকিউটা ওইখানে বন্ধ হয়ে যায়, ইউনিটটা ওইখানে। তো ওই যে ডার্ক এনার্জিটা বা ডার্ক যে ওইটা নাকি ওখানে থাকতো। তো ওই দিন যখন নাকি ম্যালকম যে ঢুকছে, সে ম্যালকমকে ওখান থেকে পজেস করছে, এবং পজেস করে সে তো ওদের কাজই ওইটা, যেটা অঘটন ঘটানোর চেষ্টা করছে, যেহেতু সে ভয়ঙ্কর। ওই ডার্ক এনার্জি ওইখানকার একটা নার্সের উপর নজর দিয়েছিল, যে নার্সটা সে ছিল প্রেগন্যান্ট, এবং সে তাকে দূর থেকে মনিটর করতো। তো সেই মেয়েটা আবার খুব মানে পায়াস ছিল, সেই যে নার্স ছিল সে খুব পায়াস এবং সে খুব প্র্যাকটিসিং ছিল। তো তাকে সে সরাসরি কোনোভাবে কিছু করতে পারতেছিল না। তো সে যখন নাকি ম্যালকমকে পজেস করে সে ম্যালকমের মাধ্যমে চেষ্টা করে তাকে এরকম আক্রমণ করতে। তো যাই হোক, সেই মেয়েটা বেঁচে গেছে, এবং সে তো প্র্যাকটিসিং মানুষ, তো সে বেঁচে গেছে। আর ম্যালকমও ওইভাবে আর ওই কোনো দুর্ঘটনা ঘটাইতে পারে নাই, ম্যালকমকে তারা নিয়ে গেছিল। তো যাই হোক, প্রিস্ট তখন এক্সোসিজম করে ম্যালকমের থেকে ওই জিনিসটাকে আলাদা করে, এবং আলাদা করে সে ম্যালকমকে ওই মানে ওই ওই অধ্যায় থেকে বের করে নিয়ে আসে আর কি। তো ম্যালকমকে অনেকদিন বলছিল সেই প্রিস্ট দুইজনই যে তোমাকে সাবধানে থাকতে হবে, তুমি অবশ্যই এমন কোনো জায়গায় ট্রাভেল করবা না একা একা যেখানে তোমার সমস্যা হতে পারে, যেমন একলা কোনো ব্যারেন ল্যান্ডে যেখানে নাকি মানে মানুষজন নাই এরকম জায়গা, অথবা কোনো হন্টেড জায়গা, তুমি জানো যে এই জায়গার মধ্যে কোনো রকম প্রবলেম আছে, সব জায়গায় যাবা না। একলা কোনো পার্কিং লটে রাতের বেলা যে গাড়িতে বসার চেষ্টা করবা না, ওখান থেকে বের হয়ে আসার চেষ্টা করবা না। চেষ্টা করবা তোমার সাথে কাউকে রাখতে, অথবা তুমি গভীর রাতে এরকম চলাফেরাটা নিজেকে কেয়ারফুল রাখবা। আর তাকে বলে যে তুমি অবশ্যই প্রেয়ার অ্যাটেন্ড করবা, ইত্যাদি ইত্যাদি, তাকে অনেক কিছু বলে দেয়, তাদের ইনস্ট্রাকশন। তো ম্যালকম সেগুলো মেনে চলতো। আস্তে আস্তে ম্যালকমের তো বয়স হয়, এবং সে বিয়ে শাদী করে, তার ছেলে মেয়ে হয়, এবং সে মোটামুটি তার যে প্র্যাকটিস সেটা সে ঠিক রাখে। পরবর্তী সে স্টেট মুভ করে যায়, তার বাবা মা মারা গেছে ওখানে। তো এই ছিল ম্যালকম অ্যান্ডারসনের ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি আদিত্যপুর লালমোহন থেকে। আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন, তার নাম হচ্ছে নয়ন। আর নয়নের বাড়ি হচ্ছে গাইবান্ধার ফুলসুলি এলাকায়। রাসেল ভাই, নয়ন ভাই যে ঘটনাটা আমাকে পাঠিয়েছেন, এই ঘটনাটা আজ থেকে 12 বছর আগের একটি ঘটনা। তো গাইবান্ধার ওইদিকে তিস্তা এবং যমুনার চরাঞ্চল দেখা যায়। আর শীতকালে এই চরাঞ্চলে প্রচুর পরিমাণ শীত পড়ে, এক হাত সামনের জন্য কাউকে দেখা যায় না, এতটাই পরিমাণ শীত পড়ে। তো ঘটনাটা ঘটেছিল 2014 সালে। তো নয়ন ভাই সবেমাত্র বিবাহ করেছেন, সদ্য বিবাহিত তিনি, এবং তার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তার একজন বন্ধু, তার নাম হচ্ছে বিকাশ, এবং তাকে হলো সে দাওয়াত দেয় যে চল আমার শ্বশুরবাড়ি যাই ঘুরতে। তো তার বন্ধু রাজি হয়, যেহেতু অনেক ক্লোজ বন্ধু। তো নয়ন ভাই এবং তার বন্ধু বিকাশ তারা একসাথে শ্বশুরবাড়িতে যায়। যাওয়ার সময় সে সময় আসলে তাদের কাছে সে সময় টর্চ লাইট ছিল, তো যানবাহন বলতে তেমন কিছুই ছিল না। তারা পায়ে হেঁটেই তার শ্বশুরবাড়িতে চলে যায়। অ্যাকচুয়ালি সে সময় ওই বিশেষ করে ওই তিস্তার ওই সাইডে যানবাহন চলতো না। দেখা যায় যে তিস্তা নদী পার হতে গেলে নৌকো দিয়ে পার হওয়া লাগতো। আর যেহেতু শীতকাল, এই সময় আসলে চর ভেসে ওঠার কারণে তারা সহজেই আর কি সেই তিস্তা নদী পার হতে পারে। কিন্তু তারা তিস্তাটি না পার হয়ে তারা ঘুরে একটা একটা জায়গা আছে, সেই জায়গা দিয়ে পার হয়। তো ওইখানে ওই জায়গাটা যাইতে গেলে তাদের কাছে একটা শ্মশান পড়ে, আর শ্মশান পার হয়ে একটা রেল স্টেশন।
আর রেল স্টেশন পার হয়ে তিস্তা একটা ছোট্ট অংশ, যেটা নৌকা ওখানে থাকে সবসময়, তো নৌকা দিয়ে পার হওয়া যায়। তো নয়ন ভাই এবং তার বন্ধু বিকাশ সেই রাস্তা দিয়ে যায়। তো যাওয়ার সময় কোনো সমস্যাই হয়নি। তো শ্বশুরবাড়িতে যাওয়ার পর খাওয়া দাওয়া করে তাদের বাসায় আসতে আসতে বেশ রাত হয়ে যায়। অ্যাকচুয়ালি বিকাশ ভাইয়ের কাজ থাকার কারণে সেদিন তার থাকা হয়নি বলতে, যেহেতু বিকাশ ভাই থাকতে পারবে না সেই জন্য নয়ন ভাইও আসলে বন্ধুর কারণে থাকতে পারলো না, যার কারণে তারা দুজনেই আবার খাওয়া দাওয়া করে গল্পগুজব করে প্রায় রাত 11টার দিকে তারা বাসার দিকে রওনা দেয়। যেহেতু দুই বন্ধু একসাথে আছে, তো তারা কোনোভাবেই কোনো কিছু ভয় পাচ্ছে না, তো সুন্দরভাবেই তারা বাসায় আসার জন্য মনস্থির করে। তো যাওয়ার সময় যে রকমটা শীত অনুভূত হয়েছিল, আসার সময় তারা অনুভব করে যে এতটা শীত পড়েছে যে বলার বাহিরে। এবং তারা সুন্দরভাবে তিস্তার সেই নদীর কিনারা পর্যন্ত চলে আসে এবং সেখান থেকে এসে তারা নৌকা নিয়ে তিস্তা নদী পার হয়, কিন্তু কোনো সমস্যাই হয় নাই তাদের সাথে। তো বিপত্তি বাধে তখন যখন তারা তিস্তা পার হয়ে যখন তারা সেই রেল লাইনে চলে আসে, রেল লাইন দিয়ে হাঁটতে থাকে কিছুক্ষণ, এবং হাঁটার সময় তারা লক্ষ্য করে যে রেল লাইনের উপরে একটা মানে কিছু কাঠ জড়ো করে রেখে যেভাবে আগুন জ্বালালে যে রকম দেখা যায় দূর থেকে, সেই রকম মনে হচ্ছে যে কেউ রেল লাইনের উপরে আগুন পোয়াচ্ছে, শীতের রাতে আগুন পোয়াচ্ছে, এরকম মনে হচ্ছে যে চাদর মুড়ি দিয়ে কেউ একজন আগুন পোয়াচ্ছে। তো তারা দুজন মনে করলো যে হয়তোবা স্টেশনের মাস্টার, তিনি হয়তোবা এইভাবে আগুন জ্বালিয়ে তাপ পোয়াচ্ছেন। তো তারা দুজন যখন কাছাকাছি চলে গেল, সে স্টেশনের কাছাকাছি চলে গেল, এখানে রাসেল ভাই স্টেশনের নামটা বলা যাচ্ছে না। তো তারা যখন স্টেশনের কাছে চলে গেল, তারা দেখলো যে সেই আগুন ঠিকই জ্বলতেছে, কিন্তু সে আগুনের আশেপাশে কেউ নেই। অথচ দূর থেকে তারা শীত থাকা সত্ত্বেও তারা একটু একটু দেখতে পাচ্ছিল কেউ একজন বসে আছে, মানে তাপ পোয়াচ্ছে। কিন্তু তারা যখন কাছে গেল তখন দেখলো যে সেখানে কেউ নেই। তো তারা এটাতে বেশ অবাক হলো যে এটা কিভাবে সম্ভব। তারা একটা মানুষের মতো অবয়বকে দেখলো, অথচ এখন সেখানে কেউ নেই। তো তারা এটা নর্মাল ভাবেই নিল, তারা ততটা ভয় পেল না। কিন্তু রাসেল ভাই যখন তারা এই বিষয়গুলো নিয়ে দুজনে এই বিষয়টা নিয়ে গবেষণা করতে করতে যখন তারা সেই তাদের যাওয়ার পথে যে শ্মশানটা আছে সেই শ্মশানের কাছাকাছি চলে যায়, তখন তারা খুবই অবাক হয়ে যায়। কারণ সেই শ্মশানের মধ্যে সেম ভাবে একটা চিতা জ্বলতেছে, অথচ আসার সময় তারা দেখছিল এটা একদম ফাঁকা একটা পরিত্যক্ত একটা চিতা, কারণ এখানে অনেকদিন পর পর মানুষ পোড়ানো হয়। আসার সময় তারা একদম দেখছিল যে একটা পরিত্যক্ত চিতা, কিন্তু এখন যাওয়ার সময় তারা দেখতেছে যে এটা বেশ সাজসজ্জা ভাবে চতুর্পাশে দিয়ের মধ্যে তেল দিয়ে হচ্ছে আগুন জ্বালানো, পুরো শ্মশানটা মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এবং সেখানে একটা কাঠ দিয়ে একটা শ্মশান জ্বালানো। তারা দুজনে খুবই ভয় পায় যে এটা কিভাবে সম্ভব। তারা তো এই এখন থেকে 3-4 ঘন্টা আগে তো তারা হলো এই রাস্তা দিয়ে আসার সময় দেখছিল এটা একদম পরিত্যক্ত অবস্থায় আছে, তাহলে এখন এই সময়ের মধ্যে এটা এত পরিচ্ছন্ন পরিষ্কার করে একটা চিতা সাজিয়ে কেউ একজন চলে যাবে, এটা তো প্রায় অসম্ভব। তারা কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারতেছে না। তো তারা দুজনে খুবই ভয় পাচ্ছে এই বিষয় নিয়ে। তো যখন তারা সেই চিত্রটা পার হয়ে সামনে এগিয়ে যায়, তো তারা হলো একটা কান্নার শব্দ পায়, একটা মেয়ের কান্নার শব্দ পায়, এবং তারা খুব অবাক হয় যে কোন মেয়ে এত রাতে একটা মেয়ে কান্না করতেছে। তো তারা যখন এই বিষয়টা নিয়ে মানে সেই মেয়েটার কান্না শুনে সেখানে দাঁড়ায়, এবং দাঁড়িয়ে যখন পিছনে তাকায়, তারা দেখে যে সেই শ্মশানের ধারে একটা ছোট্ট একটা বট গাছ, গাছটা বেশি বড় না, ছোট মাঝারি একটা বট গাছের নিচে একটা সাদা শাড়ি পরা একটা সুন্দর মেয়ে, একটা দেখতে সুন্দর, সেই মেয়েটা বসে কান্না করতেছে। তো তারা দুজন চিন্তা করে যে এত রাতে এখানে একটা মেয়ে কান্না করতেছে। তো প্রথমত তারা ভয় পেয়ে যায়, কিন্তু তারা যখন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেই মেয়েটাকে অবলোকন করে, তারা দেখে যে মেয়েটা একদম স্বাভাবিক, মনে হচ্ছে যে স্বাভাবিক একটা মেয়েই কান্না করতেছে। তো তারা চিন্তা করে যে হয়তোবা সেই মেয়েটা বিপদে পড়েছে,
তো তারা কাছাকাছি যায় এবং জিজ্ঞেস করছে কে আপনি, আর এখানে বসে কান্না করতেছেন কেন? কিন্তু সেই মেয়েটা কোনো উত্তর দেয় না, সেই কান্নাই করতেছে। যখন নয়ন ভাই একটু জোর গলায় বলল যে আরে বলেন না কেন, আপনি কি এখানে এত রাতে কান্না করতেছেন কেন? তখন সেই মেয়েটা তার ফেসটা তোলে এবং তাদের দিকে তাকায় এবং বলে যে আমার স্বামী আজকে মারা গিয়েছে, ওই যে চিতাটা জ্বলতেছে ওইটা আমার স্বামী, এখন আমি কি করব, মানে তার দুঃখের কথাগুলো কিছু বললো। তো এটা শুনে নয়ন ভাই এবং বিকাশ দুজনেই একটু ব্যথিত হলো যে মেয়েটার স্বামী মারা গেছে, অথচ এখন সে একা হয়ে গেল। তো তাদের তো করার কিছুই নেই। তো যখন তারা সেই মেয়েটাকে একটু সান্ত্বনামূলক কথা বলে, যখন তারা বাসার দিকে রওনা দিবে, তো সেই মেয়েটা এখন একটা অন্য সুরে কান্না করতেছে। একটু আগে যে কান্নার সাউন্ডটা যেরকম ছিল, ঠিক এখন যেন কান্নার সাউন্ডটা একটা বীভৎস একটা কান্নার শব্দ। তো অন্যরকম একটা কান্নার সাউন্ড পেয়ে যখন তারা পুনরায় পিছনে তাকায়, তখন দেখে যে সেই মেয়েটার জায়গায় কেউ নেই, পুরো শ্মশান আগের মতো পরিত্যক্ত। অথচ কিছুক্ষণ আগেই মেয়েটাকে তারা দেখলো সেই শ্মশানে, দেখলো যে হলো একটা চিতা জ্বালানো, অথচ এখন তারা দেখতেছে সেই যাওয়ার সময় যেরকম পরিত্যক্ত শ্মশান ছিল, এখনো সেই একই রকম ভাবে সেই শ্মশানটা পরিত্যক্ত দেখাচ্ছে। সেখানে সেই বটগাছের নিচে কোনো মেয়ে নেই, সেই শ্মশানটা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নয়, একদম পরিত্যক্ত, কোনো চিতা নেই। তো তারা দুজনে এত পরিমাণ ভয় পেল দিছে, তারা দুজনে তাদের গায়ে যত শক্তি আছে তারা বাড়ির দিকে প্রচন্ড গতিতে তারা ছুটে চলে যায়। এবং বাসায় যাওয়ার পর বিকাশ ভাই তার বাসায় চলে যায় এবং নয়ন ভাই তার বাসায় চলে আসে। এবং বাসায় আসার পর তিনি চিন্তা করতেছেন যে এগুলো কি, তারা এগুলো কি দেখলো এবং তার সাথে কি ঘটনা ঘটলো। তো এরপর আসলে নয়ন ভাই সেদিন রাতে ঘুমাতেই পারেননি এবং সকাল সকাল তিনি অনুভব করেন যে তার শরীরে প্রচন্ড পরিমাণ জ্বর। এবং পরবর্তীতে তাকে ডাক্তার দেখানো হয়, কিন্তু ডাক্তার দেখানোর পরও আসলে তার শরীর থেকে কোনোভাবেই জ্বর যাচ্ছিল না। তো এরপরে ডাক্তার না যাওয়ার মানে জ্বর না থামার পরও দেখা যায় পরে সদর হাসপাতালে তাকে নেওয়া হয় এবং যখন সব কি বলে টেস্টগুলো করা হয়, টেস্টগুলো করার পরও দেখা যায় যে কোনো ধরনের রিপোর্টে তার সমস্যা দেখা দেয়নি, কিন্তু তারপরেও তার কোনোভাবে জ্বর ছাড়তেছে না। তো হসপিটালে 3 দিন থাকার পর তার জ্বর একটু কমে আসে এবং পরে তাকে রিলিজ করা হয়। তো বাসায় আসার পর পুনরায় তার আবার জ্বরটা চলে আসে এবং কোনোভাবেই জ্বর থামে না। স্থানীয় যে ডাক্তার আছে তার মাধ্যমে ওই একই ধরনের ওষুধ খাচ্ছিল, কিন্তু কোনো কাজে লাগতেছে না। আর একটা জিনিস লক্ষ্য করে যে নয়ন ভাইয়ের বাবা মা একটা জিনিস লক্ষ্য করে যে বিশেষ করে রাত 12টার পর নয়ন ভাই তার রুম থেকে অস্বাভাবিক সব কথা বলেন, মানে চিৎকার করেন, কি ধরনের মানে ভিন্ন কোনো ভাষায় তিনি কথা বলেন। তো দেখা যায় যে তারা বুঝতে পারেন, পরে জিজ্ঞেস করেন যে দিনের বেলা যখন সকাল হয় তখন জিজ্ঞেস করেন নয়ন ভাইকে যে কি সমস্যা, তুই এত রাত্রে এরকম করে চিৎকার চেঁচামেচি করিস, অন্য ভাষায় কথা বলে সমস্যা কি, আর তো জ্বর তো কোনোভাবে যাচ্ছে না, কি করা যায়। তো পরে নয়ন ভাই সেদিনের ঘটনাটা আসলে এখন পর্যন্ত বলেন নাই। তো তিনি সেদিন শেয়ার করেন যে এরকম আমি আসার সময় আমার এবং বন্ধুর সাথে আসার সময় এরকম হয়েছে, তো এই কারণে আসলে কোনো সমস্যা হলো কিনা। তো পরবর্তীতে নয়ন ভাইয়ের বাবা বুঝতে পারে যে এটা অবশ্যই কোনো জিনঘটিত সমস্যা। পরে তারা একজনকে হুজুরকে নিয়ে আসে এবং হুজুরের মাধ্যমে যখন দেখা হয়, দেখে যে হ্যাঁ সেই একটা মেয়ে জিন তাকে হলো ধরেছে, তার উপর আসর করেছে। তো পরবর্তীতে সেই হুজুর আর কি রুকাইয়া শুরু করেন, কিন্তু কোনোভাবেই তার ঠিক হচ্ছিল না। কিন্তু পরবর্তীতে সেই হুজুরের পরামর্শ অনুযায়ী একজন ভালো হুজুরকে নিয়ে আসা হয় এবং তিনি পরবর্তীতে নয়ন ভাইয়ের রুকাইয়া করে এবং পরবর্তীতে নয়ন ভাই প্রায় 15 দিন পর তিনি একদম ঠিকঠাক হন। তো ঠিকঠাক হওয়ার পরে যখন তিনি তার বন্ধুর সাথে দেখা করতে চান এবং জানতে পারেন যে তার বন্ধু এখনো অসুস্থ। এখানে রাসেল ভাই, নয়ন ভাই এবং বিকাশ দুজনেই তারপর থেকে অসুস্থ। আসলে এই 15 দিন ধরে নয়ন ভাই অসুস্থ থাকার কারণে তার বন্ধুর খোঁজখবর নেওয়া হয়নি। তো এখনো জানতে পারেন যে তার বন্ধু অসুস্থ। তো পরবর্তীতে একই হুজুরের মাধ্যমে সেই বিকাশ ভাইকে রুকাইয়া করা হয় এবং তিনিও সুস্থ হন। তো এটাই ছিল রাসেল ভাই আমার ঘটনা। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে তার নাম আব্দুর রহমান।
ওনার বাড়ি নোয়াখালী জেলার মাইজদি উপজেলায়। এই ঘটনাটি উনি শুনেছেন ওনার আম্মুর মুখ থেকে। আর ঘটনাটি ঘটেছিল এই আব্দুর রহমান ভাইয়ের দুঃসম্পর্কের এক ফুপুর ছেলের সাথে। ফুপুর ছেলের নাম রায়হান। এই রায়হান ছিল কোরআনে হাফেজ। ছেলেটি খুবই নম্র ভদ্র স্বভাবের ছিল। রায়হান সে একদিন বিকেল বেলা, তখন অবশ্য আসরের আজান দেয়নি, ওই সময় বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল। আসরের আজান যখন দিয়ে দেয় তখন রায়হান বন্ধুদেরকে বলে, তোরা খেল, আমি এই পুকুর থেকে অজু করে মসজিদ থেকে নামাজটা পড়ে এসে আবার তোদের সাথে খেলবো। এই কথা বলে সে পার্শ্ববর্তী যে পুকুরটা, এই পুকুরে অজু করতে চলে গেল। তার বন্ধুরা তো খেলছে। এদিকে আসরের নামাজ শেষ হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে, রায়হানের আসার আর নাম নাই। রায়হান কোথায় গেল? সন্ধ্যা হয়ে গেছে, রায়হান কিন্তু আসে না। সবাই বলছে, কি রে, রায়হান আসলো না? ওর না নামাজ পড়েই চলে আসার কথা ছিল, এখন মাগরিবের আজান দিয়ে দিবে, রায়হান কোথায় গেল? এমত অবস্থায় রায়হানের পরিবারের সদস্যরা তারা রায়হানকে খোঁজার জন্য চলে আসে। কারণ রায়হান সাধারণত আসরের নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হতো, মাগরিবের আগ পর্যন্ত খেলাধুলা করতো, মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরত। ও ওই দিন আসরের আগেই বাসা থেকে বের হয়েছিল। যেহেতু একটু আগে বের হয়েছে, কি করছে না করছে এই জন্য পরিবারের কয়েকজন সদস্য বের হয়ে আসে যে রায়হান কোথায়। ও যে বন্ধুদের সাথে খেলতো, তাদের খেলা প্রায় শেষ, মাগরিবের আজান দেবে ভাব ওই সময়। এমত অবস্থায় রায়হানের পরিবারের কয়েকজন সদস্য যখন আসে, এসে বলে রায়হান কোথায়, তখন বন্ধুরা বলে যে ও তো আসরের নামাজ পড়তে গেল, এরপর তো আর আসে নাই। আসরের নামাজ পড়তে গেল মানে? বলে হ্যাঁ, ও বলল যে এই যে পুকুরে ওযু করে নামাজ পড়তে যাবে। তখন আসরের নামাজের সময় যেই কয়েকজন মুসল্লি ওই মসজিদে নামাজ পড়েছিলেন, এদের কয়েকজন রেগুলার ছিলেন, তো তাদের বাসাও আশেপাশেই ছিল। তাদেরকে জিজ্ঞেস করা হলো, রায়হান কি নামাজ পড়তে গিয়েছিল? ওরা বললো, কই না তো, আসরের নামাজের পর রায়হানকে তো দেখি নাই। এরপর তারা সন্দেহ করে পুকুরের পাড়ে গেল। পুকুরের পাড়ে গিয়ে একটা জিনিস তারা দেখতে পেল। রায়হান একটা গামছা নিয়ে বাসা থেকে বের হয়েছিল, ওই গামছাটাই পুকুরের পাড়ে রয়েছে। গামছা পুকুরের পাড়ে রয়েছে, রায়হান কোথায়? তখন কিন্তু সন্দেহ ঘনীভূত হয়। এরপর আরেকজন প্রতিবেশী, যার নাম হচ্ছে ফারুক, এই ফারুক লোকটা মধ্যবয়স্ক একজন মানুষ ছিলেন। উনি ডুব দিয়ে অনেকক্ষণ থাকতে পারতেন। অনেকক্ষণ বলতে স্বাভাবিক মানুষ 2 মিনিট থাকেন, 3 মিনিট থাকতে পারতেন, এরকম আর কি। তো উনি পুকুরে নামলেন, নেমে রায়হানকে খোঁজ করার চেষ্টা করলেন। উনি পুকুরের বিভিন্ন সাইডে প্রথমে হাঁটলেন চতুর্দিকে, রায়হান তার পায়ে বাঁধে কিনা। এরপর উনি বুঝতে পারলেন না, পুকুরের চতুর্দিকে রায়হান নাই। তখন উনি পুকুরের আস্তে আস্তে গভীরে যেতে থাকলেন। পুকুরটা যে খুব বেশি গভীর ছিল বিষয়টা এরকম না, একজন মানুষ ডুবে যেত, ডুবে যাওয়ার পর যদি হাত উঁচু করতো, হাতটা ভেসে থাকতো, মানে এতটা গভীরতা। উনি পুকুরের ঠিক মাঝ বরাবর যখন গিয়েছেন, যখন ডুব দিয়েছেন, তখন নিচের দিকে সাদা কিছু একটা দেখতে পান। উনি আরো ডুব দিয়ে দেখতে পান, অর্থাৎ ডুব দিয়ে আরেকটু নিচে গিয়ে দেখতে পান, এটা রায়হান। এরপর উনি উপর দিকে উঠে যে বলবেন যে রায়হানকে পাওয়া গেছে, উনি যখন উপর দিকে ওঠা শুরু করবেন, হঠাৎ করে নিচ থেকে কে যেন খপ করে তার পা চেপে ধরে। উনি তো খুবই ভয় পেয়ে গেছেন, এদিকে ওরা দমও প্রায় ফুরিয়ে এসেছে। উনি অনেক কষ্টে পাটা ছোটাতে সক্ষম হন। উনি উপরে ওঠেন, উঠে চিৎকার দিয়ে বলেন, রায়হানকে পাওয়া গেছে, এখানে রায়হানকে পাওয়া গেছে। তখন লোকজন তো বুঝতে পারছে যে ঘটনাটা কি হয়েছে। উনি দ্রুত সাঁতার কেটে তীরে চলে আসেন, এসে বলেন যে এই ব্যাপার, রায়হানকে তো এভাবে দেখছি, আর আমি যখন উপরে উঠতে গেছি কে যেন খপ করে পা টেনে ধরছে। এরপর উপস্থিত লোকজন বুঝতে পারল যে এটা স্বাভাবিক কোনো বিষয় নয় মোটেও। রায়হান সাঁতার জানতো, আর আসরের সময় সে যাবে নামাজ পড়তে, ওযু করতে গিয়ে সে এখানে পুকুরে নামবে। এদিকে রায়হানের পরিবার তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর এটাই স্বাভাবিক। ওইখানে একজন কবিরাজও ছিল, ওই গ্রামের একজন কবিরাজ। উনি বিষয়টা বুঝতে পেরে ওই ফারুককে বললেন যে, ফারুক, তুমি এভাবে নেমো না, আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি, এই জিনিসটা সাথে নিয়ে নামো, এটা হাতের মধ্যে রাখবা, তাহলে আশা করি ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। এরপর এই যে ফারুক,
উনি আবার ডুব দিলেন। ততক্ষণে কিন্তু প্রায় অন্ধকার ঘনিয়ে এসেছে, মাগরিবের আজানও হয়ে গেছে। আজানের পরও কিন্তু হালকা আলো থাকে, ওই রকম আলোতে কিন্তু কাজ চলছে। সাহস করে ফারুক আবারও চলে যান পুকুরের মাঝখানে। এবার উনি আবারও ডুব দেন। ডুব দিয়ে দেখতে পান যে রায়হান তার শরীরের অর্ধেক অংশ মাটির ভেতরে। উনি তখন অনেক কষ্ট করে ওই অবস্থাতে রায়হানকে টেনে তোলেন। টেনে তুলে রায়হানকে পুকুরের পাড়ে নিয়ে আসেন। আসলে রায়হানের শরীরের একটা অংশ, বিশেষ করে মাথা থেকে বুক পর্যন্ত, এটা মাটির ভেতরে ওই কাদার মধ্যে আর কি, পুকুরের নিচে তো কাদা থাকে, যে অংশে মাটি থাকে, সেখানে পুঁতে দেওয়া হয়েছিল। কিন্তু কি অপরাধ ছিল তার? ওই কবিরাজ উনি বললেন যে এখানে কোনো একটা দুষ্টু পিশাচিনীর আবির্ভাব ঘটেছে, যেটা আগে ছিল না। সেই এই কোরআনে হাফেজ এই ছেলেটাকে পেয়ে সে এই কাজটি করেছে। একে মেরে ফেলার মাধ্যম দিয়ে ওই পিশাচিনীটা আরো বেশি শক্তিশালী হবে, কারণ ও অন্য 8-10টা স্বাভাবিক ছেলের মতো ছিল না। সে খুবই নামাজ কালেমে একটা ছেলে, অল্প বয়স্ক, আবার কোরআনে হাফেজ। এই ধরনের বাচ্চাদেরকে মেরে ফেললে ওই ধরনের পিশাচিনী যারা একটু দুর্বল প্রকৃতির, এরা আরো বেশি শক্তিশালী হয়ে যায়। আর এই কাজটাই ও করেছে সুযোগ বুঝে। এরপর ঘটনা কিন্তু এখানেই শেষ না। রায়হানকে তো দাফন কাফন করা হলো। এরপর ঘটনা শুরু হলো এই যে ফারুক, যিনি এই রায়হানের ডেড বডিকে উপরে তুলে নিয়ে এসেছিলেন, ওই রাত্রেই ফারুক স্বপ্নে দেখে একজন ভয়ঙ্কর চেহারার মহিলা ঘুমের মধ্যেই, অর্থাৎ স্বপ্নের মধ্যেই এসে ওই ফারুকের গলা চেপে ধরেছে। আর রাগান্বিত বলছে, মানুষকে সাহায্য করার খুব শখ না, আমি তোকে দেখে নেব। এই বলে ওই রাতের মতো ওই অবয়বটি চলে যায়। ঘুম ভেঙে যায়। ফারুক প্রথম দিকে মনে করে যে হয়তো সে দুঃস্বপ্ন দেখেছে। তবে পরের রাত্রে একই ঘটনা ঘটে। ওই অবয়বটা বলে, খুব সাহায্য করার শখ না, আমার বলিটা পূর্ণ করতে দিলি না, আমি তোকে দেখে নেব। এরপর এই ফারুক বুঝতে পারেন যে উনি একটা বিপদে পড়ে গেছেন। উনি আবার ওই কবিরাজের কাছে যান। একই গ্রামের লোক তো সেই কবিরাজ, এই জন্য কবিরাজকে পেতে তো কোনো সমস্যা হয়নি তার। কবিরাজের কাছে গিয়েই সব কথা খুলে বলেন যে ওনার সাথে এই ঘটনা ঘটছে, ওই পুকুরে থাকা ওই পিশাচিনীটা এবার স্বপ্নের মধ্যে এসে তাকে বিরক্ত করছে। কবিরাজ উনি ওনার মতো করে রুকিয়া করে দেন, তার শরীর বন্ধ করে দেন। তো এরপরে আর একটা ঘটনা ঘটে, সেটা ফারুকের সাথে না, অন্য একজন লোক। উনি একদিন দুপুরবেলা গোসল করতে গিয়েছেন ওই পুকুরে। গোসল শেষে উনি যখন উঠতে যাবেন, তখন ওনার পা নিচ থেকে কেউ যেন চেপে ধরেছে। উনি অনেক কষ্টে ওই অবস্থায় নিজের পা ছাড়িয়ে উপরে উঠে দিয়েছেন এক দৌড়। ওই রাত্রেই নাকি ওই লোকটার স্ত্রী স্বপ্নে দেখেন যে একটা সাদা কাপড় পরা মহিলা, ভয়ঙ্কর চেহারা, সে ওই মহিলাকে বলছে, তোর স্বামীকে আমার লাগবে রে, তোর স্বামীকে আমার কাছে দিয়ে দে, ওকে আমি বলি দেব। তো এইটা যখন দেখেছেন, উনি তো ঘুম থেকে জেগে গেছেন, চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, কি হয়েছে। তখন এই কথাটা ওই মহিলা ওনার স্বামীকে বলেছেন। পরিবারের অন্য যারা ছিলেন আর কি, তাদের ঘুম ভেঙে গেছে, তারাও শুনছেন। সবাই বুঝতে পারেন যে বিষয়টা স্বাভাবিক না। এইখানে এমন একটা ঘটনা ঘটা শুরু হয়েছে যেটা এখনই থামাতে হবে। এরপর ওই কবিরাজ উনি কিছু রিচুয়াল করেছিলেন, তা আল্লাহর রহমতে এরপর থেকে এখন পর্যন্ত আর কোনো ধরনের কোনো সমস্যা ওই পুকুরে হয়নি, স্বাভাবিকই আছে সবকিছু। এটাই ছিল ঘটনা। যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন তিনি আমাদের সাজ্জাদ ভাই, তিনি সৌদি আরব থেকে আমাদের ঘটনাটি পাঠিয়েছেন। সেখানকার একজন ইলেকট্রিশিয়ানের কাছ থেকে তিনি ঘটনাটি সংরক্ষণ করেন। তো যার নাম রাকেশ ইন্ডিয়ার উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা। এই ঘটনাটা রাকেশের নানির বাড়ির এলাকা। এক ব্যক্তি যার নাম অসীম বসাক, তাকে কেন্দ্র করে। অসীমদের সেই গ্রামের নাম রামনাগার। ঘটনার বোঝার সুবিধার্থে প্রথমেই আমরা সেই রামনাগার গ্রামটির একটা ছোট্ট বিবরণ দিব।
গ্রামটিতে এখন তেমন আধুনিকতার ছোঁয়া লাগেনি। সেখানকার মানুষজন কয়েকটা বাড়ি মিলে একটা বাথরুম ব্যবহার করত। গ্রামটি থেকে শহরের দিকে যেতে হলে তাদের নদী পার হতে হতো। তবে গ্রামের মানুষগুলো ছিল বেশ ধর্মভীরু। এভাবেই চলছিল সেখানকার মানুষের জীবন। এরই মাঝে একদিন বসাক পরিবার লক্ষ্য করে তাদের বাড়ির গণেশের যে মূর্তিটা ছিল সেটা নির্দিষ্ট জায়গায় নাই। সব জায়গায় খোঁজাখুঁজি চলা, সব জায়গায় খোঁজাখুঁজি করার পরও সেটাকে কোথাও পাওয়া যায় না। কিন্তু এলাকায় তো কোনো চোর নেই, তাহলে এই কাজ পরিচিতদের মধ্যে কেউ করেছে। তখনই তাদের মাথায় আসে এটা কে করতে পারে। আর সকাল থেকে অসীমকে দেখা যাচ্ছে না, তাহলে কি অসীম করলো? অসীম কোথায়? বাড়ির লোকজন ও প্রতিবেশী সবাই মলিন হয়ে উঠানে বসে আছে। একটু পর দেখা যাচ্ছে অসীম বাড়ির দিকে আসছে, তবে হাতে করে কিছু নিয়ে, যা সম্পূর্ণ কাপড় দিয়ে ঢাকা ছিল। তো সেই কাপড়ের ঢাকা জিনিসটা অসীম সরাসরি বাসার ভেতরে যেয়ে পূজার রুমে ঢুকালো এবং কাপড়টি সরিয়ে দেখালো তার হাতে একটি নতুন মূর্তি, যেটি ছিল একটা মনসা ঠাকুরের মূর্তি। ছোট একটা মূর্তি, যেটা ছিল কাঠের তৈরি, তবে দেখতে চোখে লেগে থাকার মতো সুন্দর। তো এইটা দেখে পরিবারের লোকজন জিজ্ঞেস করলো, গণেশের মূর্তি কোথায়? জবাবে অসীম শান্ত গলায় বলে, ওকে দিনের আলো ফোটার আগেই বিসর্জন দিয়ে এসছি। আজ থেকে সবাই মনসা দেবীর পূজা করব। এই কথা শেষ হতে না হতেই অসীম হাঁটা শুরু করেছে এবং স্থান ত্যাগ করার জন্য। আর পিছ থেকে অসীমের বাবা অসীমকে টেনে মারধর শুরু করে দেয়। সেদিন অসীমকে বেশ মারধর করা হয় তার পরিবার থেকে। এক পর্যায়ে অসীম রাগ করে বাসা থেকে চলে যায়। পুরো একদিন খবর নাই। পরের দিন খুবই বৃষ্টি। এক লোক দেখে অসীম চুপ করে এক গাছের নিচে বসে আছে। সেই লোক অসীমকে বাসায় আনার জন্য ডাকে, কিন্তু অসীম আসতে চায় না। পরে লোকটা অসীমের বাসায় খবর দেয়। তো অসীমের বাসা থেকে সবাই আসে সেখানে অসীমকে বাড়ি ফিরিয়ে নিতে। এরপর সবাই মানিয়ে অসীমকে বাসায় নিয়ে আসে আর কি। তবে অসীমের মধ্যে একটা জিনিস লক্ষ্য করে সবাই, অসীম হঠাৎ করে শুদ্ধ ভাষায় কথা বলছে, আর কথাগুলো বলার সময় একটু নাকে বাজছে। মানে আমরা যেটাকে নাকি ভাষায় কথা বলা অথবা নাকে গোঙানো বলি, এটাকে সবাই স্বাভাবিকভাবে নেয়। যেহেতু বৃষ্টিতে ভিজেছে আর একদিন পর ফিরে এসছে, তাই হয়তো বা এরকম হতে পারে। তো বসাক পরিবারের মনসা মূর্তি পাশাপাশি আরেকটি গণেশের মূর্তি আনা হয়, কারণ তারা গণেশ ভক্ত। আর ইদানিং অসীমের কথা চালচলন একটু অন্যরকম। কথায় কথায় বিসর্জন, বলি, ত্যাগ, দার্শনিক কথাবার্তা চলতে থাকে। আর তার মাঝে এক আধ্যাত্মিকতার ভাব অনেকেই লক্ষ্য করে। এমন এমন কথা বলতো মানুষকে অবাক করে দিত, যেমন অন্যদের মনের কথা, অন্যদের গোপন কথা, যা অসীমের জানার কথা না। আগে কে কি করেছে, তাছাড়া অসীম ইদানিং ভবিষ্যৎবাণীও বেশ সঠিকভাবেই বলছে, যা প্রতিনিয়ত সকলের নজর কাড়ে। লোকজন ভয়ে অসীমের কাছে তেমন ভিড়ত না, যদি কিছু উল্টাপাল্টা বলে দেয়। এভাবেই দিন যাচ্ছিল অসীমের। একদিন রাতে অসীমের মা টয়লেটের জন্য ঘরের বাইরে যাবে। যে কোনোভাবে তার চোখ অসীমের ঘরে যায়। তিনি দেখেন অসীম বিভিন্ন আকারে ভঙ্গিমায় নৃত্য করছে। অসীমের মা বলে, কিরে এসব কি করছিস? জবাব অসীমে বলেন, নর্তন বিসর্জন বাবুয়া, তুমি আমার জন্য নর্তন বিসর্জন করো। তোমার মনে যা চলছে সেখান থেকে একটা আশা আমি পূরণ করব। একটা পাঠা, 3টা আশা, আর একটা নর, সব আশা। অসীমের মা বিরক্ত হয়ে চলে যেতে থাকে। আর পেছন থেকে অসীম বলে, একবার 2 বোন মিলে সম্পত্তির জন্য নিজ বোনের জামাইকে মারার পরিকল্পনা করেছিলে বাবুয়া। পরে ভাবলে মেরে তো আর লাভ নাই, জামাইয়ের ছোট ভাই আছে। এই বাবুয়া, আমার পূজা করো, সব পেয়ে যাবি। এটা শুনে অসীমের মা সেখান থেকে দৌড়ে চলে যায়। আরেকদিকে অসীমের বোন অন্তঃসত্ত্বা অবস্থায় সে নিজ বাবার বাড়িতে বেড়াতে আসে। একদিন অসীম তার বোনের কাছে এসে তার বোনের পেটে হাত দিয়ে বলে, আচ্ছা বোন, তোর পেটে যে বাচ্চাটা সেটা মেয়ে নাকি ছেলে হবে? তবে বোন বলে, আমি তো জানি না ভাই। অসীম বলে, আচ্ছা তুই মেয়ে চাস নাকি ছেলে চাস? জবাবে বোন বলে, আমার তো একটা ছেলের খুব শখ। অসীম বলে, আচ্ছা যদি মেয়ে হয়? জবাবে বোন বলে, মেয়ে হলে আর কি করার? অসীম একটু ভেবে ফিস করে বলে, আচ্ছা ঠিক আছে, যদি ছেলে হয় তাহলে তুই নিবি, আর মেয়ে হলে আমি নিব, আর এর বিনিময়ে তোকে দাসী দিব। বোন হেসে মজা করে বলে, যেটাই হোক তুই রেখে দিস যা। অসীম বলে, পরে আবার কাঁদিস না কিন্তু। এ কথা বলে অসীম সেখান থেকে চলে যায়।
একদিন রাতে অসীমের মা কোনো এক কারণে ঘর থেকে বের হয়েছে আর কি, দেখে কয়েকটা বিশাল সাপ অসীমের শরীরের উপরে ওটা নড়াচড়া করছে, আর অসীম সেগুলোকে আদর করে দিচ্ছে। অসীমের মা চিৎকার দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। অসীম বলে, বাবুয়া, তুমি বাস্তব আর স্বপ্নের মধ্যে তফাৎ বুঝো না। অসীমের মা তখন কেঁদে বলে, বাবা তুই এমন কেন করছিস? জবাবে অসীম বলে, বাবা না মা, আমি তোদের মা, মনসা মা, আমাকে ভোগ দিয়ে নিজের পাপকে শুদ্ধ কর। এই যে বিস্তর ভূমি দেখছিস সেটা আমার দেওয়া, এই নদী আমার কথা শুনে, আর তুই কিভাবে না পারিস বল বাবুয়া? এই কথা শেষ হতে না হতেই অসীমের মা দেখে অসীমের মার গলায় একটা বিশাল সাপ পেঁচিয়ে চেপে ধরেছে অলরেডি। সেটা দেখে ভয়ে সেখানে অসীমের মা অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে তিনি দেখেন সবাই তাকে ঘিরে ধরেছে। তখন অসীমের মা সব বললে যে গত রাতে কি হয়েছে এবং সে কি কি দেখেছিল অসীমের ঘরে, এবং তার সাথে অসীম কি ব্যবহার করেছে। ভয় তখন অসীমের মায়ের হাত পা কাঁপছিল। এগুলো শুনে সবাই বলে, তুমি এমনিই রাতে ভয় পেয়েছো। অসীমের বাবা ওঝার কাছ থেকে কিছু জিনিস এনে দেয় অসীমের মাকে, যাতে আর ভয় না পায়, এবং বাড়িতে পূজার ব্যবস্থা করে। পূজার দিন অসীমকে সেখানে দেখাই যায়নি। এর কদিন পর নিজ বাসাতেই অসীমের বোনের সন্তান ডেলিভারি হয়, যেটি হয়েছিল একটি মেয়ে। তারপরও বাড়ির সবাই বেশ খুশি, কিন্তু বাচ্চা জন্মের 3 দিন পর হঠাৎ বাচ্চাকে আর পাওয়া যায় না। এদিকে সেদিক খোঁজা শুরু হয়ে যায়, তবে কোথাও খবর পাওয়া যাচ্ছিল না। সারা বাড়ি খুঁজে তন্ন তন্ন করে অবস্থা, সর্বত্র খোঁজা হয়, হইচই পড়ে যায় পুরো এলাকায়। সারা এলাকাবাসী খুঁজে পায় না বাচ্চাটাকে। বসাক পরিবারে নেমে আসে শোকের ছায়া। এরপর থেকে অসীমের বোন লক্ষ্য করে তার ননদ ও শাশুড়ি আগের থেকে আরো বেশি ভালোবাসে, মোট কথায় তাকে মাথায় তুলে রাখে। এইদিকে আজকাল অসীমকে বাসায় অতটা দেখাই যায় না, কেমন যেন অন্য মনস্ক হয়ে আছে। নেশার মতো চোখ, পাগলাটে স্বভাব, গালাগালি করার মতো অবস্থা, নিজেকে তাদের মনসা ভগবান বলে দাবি করা ইত্যাদি চলছে। আর বলে, এই কায়া আমি পচন ধরে গেছে। কায়া মানে শরীর, ভোজপুরিতে শরীর মানে কায়া, কায়াকে বিসর্জন দিতে হবে। আজকাল বাসক পরিবারের আশপাশে বেশ সাপ দেখা যায়। বসাক পরিবারে মাঝরাতে বড় বড় রাজহাঁস দেখা যায়, যা এলাকার বাসী অনেকেই দেখেছে। একদিন রাতে অসীমের বাবা দোকান থেকে বাড়ির দিকে ফিরছিল। তাদের দোকান থেকে বাড়িতে আসার পথে ছোট্ট একটা জঙ্গলের মতো, আর তার পাশেই মনসা ঠাকুরের ঘর। সেদিন অসীমের বাবা যখন বাসার দিকে আসছিল, তার কানে একটা শব্দ আসে। শব্দটা তার মনে হচ্ছিল কেউ খুব মজা করে রসালো কিছু খাচ্ছে। সেটা দেখার জন্য তিনি ভালো মতো লক্ষ্য করে দেখে সেখানে কেউ বসে একটা কিছু খাচ্ছে। অসীমের বাবা কৌতূহল নিয়ে একটু সামনে যায়। সামনে যেতেই সে দেখে এটা অসীম, একটা শিশু বাচ্চার কাটা মাথা, যা শরীর থেকে সম্পূর্ণ আলাদা। সেটার একটা অংশ অসীম খাচ্ছে। এমন সময় অসীম তার বাবার দিকে ঘুরে তাকায়। এই আধারেই অসীমের বাবার চোখাচোখি হয়ে যায়। তবে অসীমের কোনো রিয়াকশন নেই, নিজের মতো করে সে বাচ্চাটার মাথা খাওয়ায় ব্যস্ত। এসব দেখে অসীমের বাবা নিজেকে শান্ত রেখে চুপ করে কিছু না বলে সেখান থেকে চলে আসতে থাকে। তার আর বোঝার বাকি নেই যে অসীমের উপর কিছু আছে, কিছুর উপর প্রভাব আছে, কিছু অসীমের উপর ভর করেছে। কিন্তু এই যে ঘটনাটা, এটা সবাইকে তিনি কিভাবে বলবেন? কারণ এই ধরনের ঘটনা তো সবাইকে বলা সম্ভব না। তিনি কি বলবেন অসীম এরকম একটা জঙ্গলের মধ্যে একটা শিশু বাচ্চার মাথা, যা শরীর থেকে আলাদা করা, মাথাটাই খাচ্ছে? এটা বলা যাবে না। কি তাহলে পরিবারের, গ্রামের সবার চাপে তখন তোপের মুখে পড়তে হতে পারে। তবে এখন অসীমের যে অবস্থা, তাতে ওর সামনে একা যাবার সাহস নেই অসীমের বাবার। অসীমের সামনে এখন কেউ যেতে পারছে না। তিনি ভয়ে ঘুরে চলে যাবে, ঠিক সেই সময় পেছন থেকে ওই যখন বাচ্চাটার মাথা খাচ্ছিল, অসীম খেতে খেতে বলে, भगवान लोगों को ऐसा ही कुछ नहीं देता, वो हिस्से में कुछ तो चाहता है, और गरीब तो हिस्से में खुद को विलीन कर देता है। ये विलीन का एक हिस्सा है। তুই যা ভাবছিস তা তো ঠিক, তুই যেটা পরিকল্পনা করছিস এর মাসুল পুরা গ্রামবাসী দিবে। তুই আমার দাস হয়ে যা, তোকে এই গ্রামের প্রধান করে দিব। জবাবে অসীমের বাবা বলে, আমাকে একদিনের সময় দাও, আমি চিন্তা করে জানাবো। অসীম তখন বলে ওঠে, এখানে ভাবার কি আছে?
তুই শুধু বলে দেখ, এই গ্রামকে তোর হুকুমের গোলাম করে দেব। যাবে অসীমের বাবা বলে, তারপরেও এত বড় কিছু একটা জিনিস চিন্তা করে করাই ভালো। এ কথা বলতে না বলতে তাড়াতাড়ি করে সেখান থেকে সে চলে আসে। কিন্তু তিনি বাসায় না যেয়ে সরাসরি তাদের গ্রামের পুরোহিতের কাছে চলে যায়, পণ্ডিতের কাছে চলে যায়। সেখানে গিয়ে পুরোহিতকে তার ছেলের সমস্যার কথা খুলে বলে। সবকিছু শুনে পুরোহিত বলে, তাহলে কাল সন্ধ্যায় কীর্তন বসাবো। আপনারা একটা কাজ করুন, আপাতত অসীমকে আটকে রাখুন। পুরোহিতের কথা শুনে অসীমের বাবা মা, চাচা সহ আরো কিছু লোকজন মিলে অসীমকে খুঁজতে বেরিয়ে পড়ে। এবারও অসীমকে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে অসীমকে পাওয়া গেল নদীর পাড়ে এক গাছের উপরে। সবাই মিলে ধরে নামাতে চেষ্টা করলে সবাইকে লক্ষ্য করে অসীম গায়ে এত শক্তি যে 4-5 জন ধরেও ওই পাশে ওই মুহূর্তে ধরে রাখতে পারছিল না। সবাইকে ঝাড়ি দিয়ে দৌড় দিতে চাচ্ছিল। তারপরে অনেক কষ্টে তাকে বেঁধে রাখা হয়। তার পরের দিন সন্ধ্যায় কীর্তনের আসন বসানো হয় মন্দিরে। সবাই গোল হয়ে বসে। বিভিন্ন খাবারের মধ্যে অন্যতম ছিল বিভিন্ন ধরনের মিষ্টি, আর সেখানে অসীমকে একটা গোল বৃত্তের মধ্যে বসিয়ে রাখা হয়। রাকেশের ব্যাখ্যা অনুযায়ী সবাই মন্দিরে বসে বিভিন্ন খাবার নিয়ে, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র নিয়ে তাদের দেবদেবীদের নামে ধর্মীয় গান গাওয়া, নাচা শুরু করে দেয়। এর মাধ্যমে এক আধ্যাত্মিকতা পায় তারা, যার মাধ্যমে কারো মধ্যে কোনো অশরীরী থাকলে চলে যায় কিংবা বোঝা যায় তার উপস্থিতি। কিছুক্ষণ কীর্তন হওয়ার পর অসীমের উপর একটা প্রভাব পড়ে, সেটা সবাই লক্ষ্য করে। হঠাৎ করে অসীম চিৎকার করে উঠে বলে, তোর এত সাহস কিভাবে হয় আমাকে ডাক দিস? ভোগের ব্যবস্থা করেছিস যে ডেকেছিস? তখন সেখানকার পণ্ডিত জিজ্ঞেস করে, কে তুই, কার কথা এখানে এসছিস? জবাবে অসীমের ভেতর থেকে শব্দ আসে, বলে, যার পূজারি তাকেই ভুলে গিয়েছিস? তোকে এখানকার পণ্ডিত কে করেছে? অসীমের মুখে এসব শুনে পণ্ডিত ক্ষিপ্ত হয়ে 2 জনকে দিয়ে অসীমের 2টা হাত ধরায়। একটা গামলায় কিছু কয়লা দিয়ে তার উপর শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে এক ধরনের ধোঁয়া তৈরি করে, আর আরো কিছু রিচুয়াল করে অসীমের নাকে মুখের সামনে ধরে সেই ধোঁয়ার গামলা। ধোঁয়া অসীমের নাকে যেতেই যন্ত্রণায় অসীম চিৎকার করতে থাকে। একটা সময় অসীম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তার কিছুক্ষণ পর অসীমের জ্ঞান ফিরলে তার শরীর বেশ দুর্বল থাকে, উঠে বসার শক্তি নেই। তারপরেও পণ্ডিত জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, সেটা কি তুমি জানো? জবাবে অসীম যা বলে সবাই শিউরে ওঠে। সেদিন ছিল কালী পূজার রাত। অসীম পূজা দেখে বাসায়ের দিকে আসছিল। আসার পথে এসে ছোট জঙ্গলটা পড়ে। তার পাশ দিয়ে যাওয়ার সময় অসীম ঝুনঝুনির শব্দ পায়। কৌতূহল নিয়ে অসীম খুঁজতে থাকে কোথা থেকে শব্দটা আসছিল। বেশ কিছুক্ষণ খোঁজার পর এক সময় সে বুঝতে পারে জঙ্গলের পাশে যে মনসার মন্দিরটা আছে সেখান থেকে শব্দটা আসছে। অসীম সেখানে গিয়ে দেখে খুব সুন্দর একটা যুবতী মেয়ে নাচছে। অসীমের বর্ণনায় যার পায়ে ছিল নাচের জন্য ব্যবহার করার ঘুঙরু, এত সুন্দর মেয়ে অসীমের জীবনে সে কখনো দেখেনি। এত মায়াবী চেহারা, এত আকর্ষণীয়, যা দেখে অসীমের তখন নেশায় ধরে গিয়েছিল। অসীম কি থেকে কি করবে দিশা না পেয়ে সরাসরি দৌড়ে গিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার সাথে সাথেই পলকের মধ্যে মেয়েটা একটা সাপে পরিণত হয়। অসীম আতঙ্কে পড়ে যায়। অসীমকে লক্ষ্য করে তার চারপাশে অনেক সাপ আসা শুরু করে। অসীম সেখান থেকে কোনোভাবে পালানোর চেষ্টা করে, দৌড়ে বাসায় চলে আসে। এরপর সেদিনের পর থেকে আজ নিজেকে সে এইভাবেই পাচ্ছে, তাকে সবাই এভাবেই দেখছে। সেদিনকার মতো পণ্ডিত কিছু মালা আর তাবিজ টাইপের কিছু দিয়ে বলে, আশা করি সমস্যার সমাধান হয়ে গেছে। সেদিন রাতে অসীমের সাথে তার বাবা ঘুমাতে আসে। মাঝরাতে হঠাৎ অসীম তার বাবার গলা চেপে ধরে আর বলে, বিশ্বাসঘাতক, তাও আবার আমার সাথে? তোদের মতো গরিবরা বুঝবে না কখনো বড় লোকের স্বাদ। অসীমের বাবা অনেক কষ্টে কোনো রকম অসীমের হাত সরিয়ে অসীমকে ধাক্কা দিয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। অসীমের বাবার ডাকে বাড়ির লোকজন সবাই ঘুম থেকে উঠে যায়। এর মাঝে অসীম কোথা থেকে একটা বিশাল দা নিয়ে আসে মারতে। অসীমের বাবা পাশের বাসা থেকে তার ভাতিজাকে নিয়ে আসে। অনেক কষ্টে সবাই মিলে অসীমকে আটকে আবারও বেঁধে রাখে। অন্যদিকে গ্রামের পণ্ডিতকে ডেকে নিয়ে আসা হয়। তবে এবার পণ্ডিত জানান সে আর আসবে না, সে নিজেই অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে গেছে। কিন্তু পণ্ডিতের কি হয়েছে বা কেনই সে হঠাৎ করে এমন অসুস্থ হলো তা পরে জানা যায়নি। শুধু এটাই বলে যে আমি যা করার করেছি, এখন আর আমার হাতে কিছু নাই।
আপনারা ভালো তান্ত্রিক খোঁজেন। তো অসীমদের পরিবারের পণ্ডিতের এমন কথা শুনে দিক বিদিক না দেখে সবাইকে জানাতে থাকে কোনো তান্ত্রিকের সন্ধান করার জন্য। পরে একজন থেকে সন্ধান পায় যে এক তান্ত্রিকের, সেই তান্ত্রিককে নিয়ে আসা হয় অসীমের বাড়িতে। তান্ত্রিকের একটা 5-6 জনের দল ছিল। তারা সবাই গোল হয়ে বসে অসীমকে মাঝে বসায়, ওর গলায় কোনো এক ধরনের মালা লাগিয়ে কিছুক্ষণ রিচুয়াল শুরু করে। কিছুক্ষণ পর অসীমের উপর সেই এন্টিটিকে হাজির করা হয়। তান্ত্রিক অসীমের উপর থাকা এন্টিটিকে জিজ্ঞেস করে, কে তুই, কোত্থেকে এসছিস আর কেন এসছিস? জবাবে অসীম বলে, আমি তোদের মনসা দেবী, তোদের সর্প দেবী। কেন শুনিসনি আমি কেন এসছি? मेरा हिस्सा अभी तक बाकी है, मिलने के बाद इसको छोड़ दूंगा। এসব শুনে তান্ত্রিক বলে, তোর আবার কিসের হিস্সা? जब অসীম বলে, ये एक इत्तेफाक था जो अभी तक बाकी है, और जो कुछ भी पूछना है वो माँ बेटी को पूछ। ये परिवार मेरे साथ धोखा किए। এই পরিবার আমাকে ধোঁকা করেছে এবং যা কিছু জিজ্ঞেস করার ওই মেয়ে আর মাকে জিজ্ঞেস কর। তো তান্ত্রিক বলে, ধোকে বাজা তুই, বল কি ইত্তেফাক হয়েছে? তখন অসীম বলে, এই মা আর মেয়ের সাথে ইত্তেফাক ছিল। আমি অসীমের মাকে তাদের সব সম্পত্তি পাইয়ে দিব আর মেয়েকে অনেক স্বর্ণ টাকা দিব, দাসী দিব, কিন্তু এর বিনিময়ে আমার 3টা নর ভোগ দিবে। কিন্তু ওরা মাত্র 2টা দিয়ে আর দেয়নি, এর মধ্যে থেকে একটা এখনো বাকি আছে। এই কথা শুনে অসীমের মা চিৎকার করে বলে, সব মিথ্যা। তখন অসীমের উপর থাকা এন্টিটি বলে, মনসা কখনো মিথ্যা বলে না। এই কথা শেষ হতে না হতেই তান্ত্রিক অসীমের গায়ে আঘাত দিতে থাকে। আঘাত প্রাপ্ত হয়েও সে অসীম হাসতে থাকে আর বলে, সত্য শোনার সাহস আছে তোদের? জবাবে তান্ত্রিক বলে, যা বলার তাড়াতাড়ি বল, কিসের বিনিময়ে তুই ওদেরকে ছেড়ে দিবি? এবার অসীমের ভেতরে থাকে সে এন্টিটি বলে ওঠে, আমার হিস্সা আমাকে বুঝিয়ে দে, আমি চলে যাব। তান্ত্রিক তাকে বলে, তুই যেটা চাচ্ছিস সেটা সম্ভব না। অসীম বলে, কে বলেছে সম্ভব না? ওই যে অসীমের মা, ওকে বল, ও সব ব্যবস্থা করে দিবে, আগেও সে সেভাবেই করেছে। তান্ত্রিক বলে, কিভাবে করেছে তুই বল। জবাবে অসীম বলে, প্রথমটা ওই যে ওই বাড়ির নতুন দেয়াল সবেমাত্র সরাসরি মাটি থেকে এক পাশ উঠিয়েছে, রাতে যে কোনোভাবে ওই বাড়ির বাচ্চাটাকে এই দেয়ালের সামনে নিয়ে আসছে, আর অপর প্রান্ত থেকে ধাক্কা দিয়ে পুরো দেয়ালটা সেই বাচ্চার উপর ফেলে দিয়েছে আমার নামে উৎসর্গ করে। আর দ্বিতীয়টা মা বেটির সাথে ছিল, মেয়েকে অনেক সুন্দর করে বুঝিয়েছে, বাচ্চা তো আর নিতে পারবি সামনে, কিন্তু এত সম্পদ কোথায় পাবি? একটাই তো, দিয়ে দে মা, থাক দিয়ে দে, মাকে দিয়ে দে, সামনে আরো নিতে পারবি। মার এত সুন্দর প্রেরণায় মেয়ে তার সবে জন্মানো 3 দিনের বাচ্চাটাকে আমার নামে উৎসর্গ করে দেয়। এই কথা শুনে সেখানে হইচই পড়ে যায়। তান্ত্রিক কোনোভাবে সবাইকে শান্ত করে এবং তান্ত্রিক বলে, তোর সব কথা আমি বিশ্বাস করেছি, কিন্তু তুই এবার বল, কিসের বিনিময়ে তুই ওকে ছেড়ে চলে যাবি? জবাবে অসীম বলে, আমার হিস্সা আমাকে দিয়ে দেয়, আমি চলে যাব। তান্ত্রিক জবাবে বলে, আমি তোর জন্য বেশি হলে একটা পাঠা দিতে পারি। এসব নিয়ে অনেকক্ষণ তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। একটা পর্যায়ে অসীম ভেতরে থাকা এন্টিটি বলে, ঠিক আছে, আমাকে এক্ষুনি একটা পাঠা দে, আমি এক্ষুনি ওকে ছেড়ে চলে যাব। যাই হোক, সেদিন কোনোভাবে একটা পাঠা দেওয়া হয় আর অসীম স্বাভাবিক হয়ে যায়। কিন্তু অপরদিকে অসীমের বোনের ও পরিবারের সাথে তার শ্বশুরবাড়ির বিশাল একটা ঝামেলার সৃষ্টি হয়ে যায়। সারা এলাকায় ওই ঘটনাগুলো ছড়িয়ে পড়ে। তার পরের দিন থেকেই মা আর মেয়ে পলাতক, পাওয়া যায় না কোথাও তাদের। গ্রামের সবাই খোঁজাখুঁজি করেও তাদের আর হদিশ পায় না। অসীমের বাবা একেবারে অসহায় হয়ে পড়েছে, সমাজে মুখ দেখাতে পারছে না। লোকজন কানাকানি করছে, কথা বলছে, রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ ইশারা করছে, হাসছে, মানে সবাই ঘৃণার চোখে দেখছে। এটা হচ্ছে ওই মুহূর্তের অবস্থা। এই ঘটনা ঘটে যাওয়ার 3 দিন পর অসীমকে আর পাওয়া যাচ্ছিল না। আবারও তাকে খোঁজাখুঁজি, অসীমের আর কোনো হদিশ নেই। তার কিছুদিন পর একটা ব্যক্তি ভোরে নদীর পাড়ে কোনো একটা কাজে যাবে এমন সময় হঠাৎ তার চোখে পড়ে নদীর পাড়ের কাছে একটা গাছে অসীমের ফাঁসি দেওয়া অবস্থায় লাশ ঝুলছে। সারা গ্রামবাসীকে ডেকে আনা হয় এবং সবাই বুঝতে পারে ঘটনা স্বাভাবিক না। এইসব সইতে না পেরে অসীমের বাবাও পাগলের মতো হয়ে গেছে। কয়েকদিনের ব্যবধানে একটা সুন্দর পরিবার শেষ। অন্যদিকে সম্পূর্ণ গ্রামবাসী
এখনও আতঙ্কে, কারণ এই গাছটি নিয়ে আরও অনেক ঘটনা ওখানে ঘটেছে এবং তাদের গ্রামের পণ্ডিতও পরে জানায় কেন তিনি পরের বার অসীমকে দেখতে যাননি। অসীমের ঘটনা কিন্তু এখানেই শেষ। পরবর্তীতে সেই ঘটনা সংগ্রহ করে পাঠাবো, কারণ সেই গাছ রিলেটেড কিছু ঘটনা অনেক ঘটে গেছে, যেটা হয়তো আমি রাকেশ থেকে সংগ্রহ করব। এবং আমি ধন্যবাদ জানাবো স্পেশালি সাজ্জাদ ভাইকে, যিনি সৌদি আরবে শত ব্যস্ততার মাঝেও আমাদের জন্য ঘটনা কালেকশন করছে এবং স্টিল নাও সে আরও কিছু ঘটনা প্রসেসিংয়ের মধ্যে রেখেছে। ঘটনা কালেক্ট করার সাথে সাথেই তিনি সেগুলো আমাদের কাছে পাঠাবেন। এবং তার সাথে এখানে লিয়াজও, তিনি ওখানে একটা ভালো জব করেন, যার বিধায় তিনি আশপাশ থেকে বেশ কিছু ঘটনা কালেক্ট পর্যন্ত করেন। সুতরাং যারা সৌদি আছেন, চাইলে আপনাদের কাছে কোনো ঘটনা থাকলে আপনারা সরাসরি আমাদের সাজ্জাদ ভাইয়ের সাথেও সৌদিতে দেখা করতে পারেন। তো যাই হোক, এটা হচ্ছে সাজ্জাদ ভাইয়ের ঘটনা। আমার কাছে একটা ঘটনা এসছে। তো কয়েকদিন আগে আমার এক পরিচিত ভাইয়ের সাথে দেখা হয় আর কি। এখানে দেখা হয় বলতে হচ্ছে সে বাংলাদেশ থেকে এখানে আসে এবং ঘুরতে আসার পর তার সাথে ফোনে কথাবার্তা হয়। ফোনে কথাবার্তার এক পর্যায়ে তিনি আমাকে বলেন যে তিনি যেখানে স্টে করছিলেন সেখানকার একটা ঘটনা তিনি শুনেছেন তার রুমমেটের কাছ থেকে। তিনি এখানে এসেছিলেন 3 মাসের জন্য। যা হোক সেটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। সে ইউরোপ থেকে এখানে আসেন 3 মাসের জন্য। তো তখন তিনি বললেন যে যেই বাসায় তিনি উঠেছিলেন সেই রুমমেটের কাছ থেকে একটা ঘটনা তিনি কালেক্ট করেন। ঘটনাটা খুবই ছোট, খুবই সিম্পল। তিনি যখন ওই জায়গায় আসেন তখন সবাই চুপচাপ ছিল। রাতের বেলা 10টার মধ্যে সবাই ঘুমায় যেত। তো কি ব্যাপার, রাতের 10টার মধ্যে সবাই ঘুমায় যায়, আবার শুয়ে সবাই মোবাইল ফোন টিপছে, কিন্তু লাইট টাইট অফ করে সবাই ঘুম বিছানায়। তো একটা কর্নারে যিনি থাকেন, ওই একই রুমে 3 জন থাকতো। যিনি কর্নারে থাকেন তিনি হচ্ছে জানালার পাশে। তিনি জানালার পাশে উকি দিয়ে আছেন এবং কিছুক্ষণ পর খালি উকি দিচ্ছেন। এমন অবস্থা যে তিনি এখানে লুকিয়ে আছেন, পুলিশ তাকে ধরতে এসছে, এরকম সিন। তো যিনি ঘটনাটি শেয়ার করেছেন তার নাম তায়েফ। তো তায়েফ ভাই বলে যে আমি দেখি বারবার সে জানালায় উকি দিচ্ছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, যেহেতু সে ইন্ডিয়ান, তাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই কি হলো ওই জায়গায় বারবার এরকম উকি দিচ্ছেন, সব লাইট অফ, কালকে আপনারা ঠিকই ওই ড্রিঙ্ক করার জন্য গ্লাসের মধ্যে মদ নিয়েছেন, মদ নিয়ে শুয়ে আছেন, বসে আছেন, হেলান দিয়ে লাইট বন্ধ করে রেখেছেন, কারণ কি? বলে কারণ একটাই ভাই, এই জায়গায় এরকমভাবেই থাকতে হবে, এর থেকে বেশি কিছু জানতে চান না, খারাপ লাগবে, পরে থাকতে কষ্ট হবে। এখানে আসছেন 3 মাসের জন্য, ওনাদের 3 মাসের ভাড়া আগেই দিয়ে দেওয়া হয়েছে। 3 মাসের জন্য যেহেতু আসছেন, থাকেন, যদি কোনো কিছু দেখেন তো দেখলেন, না দেখলেন নাই, কিন্তু এটাই নিয়ম। এখানে 10টার মধ্যে সবাইকে বাসায় থাকতে এবং 10টার মধ্যেই শুতে হবে। 10টার বাইরে কেউ আসলে তাকে বাসায় ঢুকতে দেওয়া হবে না। বলে এটা আবার কী ধরনের নিয়ম ভাই, আমি তো টাকা পয়সা দিয়েছি, আর আপনি বারবার এরকম জানালার ফাঁকি দিয়ে উকি দিচ্ছেন কেন? তো ওই দিন রাতে তাকে কেউ কিছু বলে নাই। তিনি যখন ঘুমাতে যান রাতে 1টার দিকে পুরো বাসাটার মধ্যে এক ধরনের ফিসফিসানি শুরু হয়ে যায়। মনে হচ্ছে পাশের ঘর থেকে কেউ ফিসফিস করছে। ফিসফিসটা 1 ফিট দূরত্ব থেকে হয়ে আবার অন্য জায়গায় চলে যাচ্ছে। কেউ ফিসফিস করছে কিন্তু দেখা যাচ্ছে না কাউকে। সবাই সজাগ, ওই বাসায় সবাই সজাগ, ওই ড্রিঙ্ক করছে, ফোনে কথা বলছে, কিন্তু লাইট টাইট সব বন্ধ। মুভমেন্ট ওই খাটের উপরে, কেউ মুভ করছে না, হাঁটছে না, কোথাও যাচ্ছে না। বাথরুমে গেলেও একজন আরেকজনের কাছ থেকে সাহায্য নিচ্ছে বাথরুমে যাওয়ার জন্য। তো রাত তখন 1টা বেজে গেছে অলরেডি। তো তিনি দেখলেন যে পুরো বাসাটা গরম হয়ে গেছে। ওই সময় গরম সিজন না, পুরো বাসাটা গরম হয়ে গেছে। তো ওই মুহূর্তে তিনি আসলে 3 মাসের টাকা যেই ভাইকে দিয়েছিলেন সেই ভাইকে বলেন যে ভাই, আসলে আপনি কি হিটারটা একটু বন্ধ করবেন? এত তো শীত পড়ে নাই, হিটারটা ছাড়ছেন, খুব গরম লাগতেছে। বলে কোনো সমস্যা নেই, এভাবেই সহ্য করেন, আমাদেরও গরম লাগতেছে, হিটার ছাড়া হয় নাই। তো বলে যে গরম লাগতেছে, এটার কারণ কি, গরম লাগছে কেন? বলে গরম লাগছে কেন এটা পরে বলবো, এখন সেটা শোনার দরকার নাই, আছেন তো 3 মাস, নিজেই জানতে পারবেন, সুতরাং এভাবেই চলেন। তো তিনি প্রথমে বুঝতে পারেন নাই। প্রথমে 1-3-4 দিন এরকম হঠাৎ রাত্রেবেলা বাসার মধ্যে, সারাদিন কোনো সমস্যা না, রাত্রে 12টা-1টার পর বাসাটা গরম হয়ে যায়। তো তিনি বলেন যে ভাই দেখেন, এরকম করলে তো আমি থাকতে পারবো না। 2 দিন পর বলতেছে পুরো বাসাটা গরম হয়ে যাচ্ছে, রাত্রেবেলা ঘুমাতে পারি না, কালকে রাত্রেবেলা খুব অস্বস্তি লেগেছে, পুরো বাসা গরম হয়ে যাওয়ার পর আমি ঘেমেছি, আপনি আমাকে বলেন ঘটনাটা কি? বলে ঘটনাটা কিছুই না, ঘটনাটা
কোনো কিছু না, আপনি নর্মালি থাকেন, শুধু শুধু এটা নিয়ে ভাইবেন না, একটু গরম লাগলে বাসার বাইরের থেকে আপনি হাওয়া লাগিয়ে নিয়ে আসেন। তো অদ্ভুত আচরণ করছিল তার ওই রুমমেটগুলা। তো ওইখানে পাশের রুমে আরেকজন ছিলেন, তিনি একা থাকতেন রুমের মধ্যে। তিনি একদিন হঠাৎ করে বাসার মধ্যে সবাই নাই, কাজে চলে গেছে, ওই মুহূর্তে তিনি আর তাইব ভাই বাসায় একা। বললো যে কী ব্যাপার ভাই, আপনি রাত্রেবেলা কালকে এরকম সময়ে রাত্রেবেলা 3টা-4টার দিকে, ভোর 3টা-4টার দিকে আপনি বাইরে দাঁড়িয়েছিলেন, কারণ কি? আমি জানালা দিয়ে দেখলাম আপনি বাইরে দাঁড়িয়ে আছেন। বলছে আরে ভাই কি বলবো, আমি যে রুমে থাকি সেই রুমে যে 2জন মানুষ থাকে আমার সাথে, আমি তো ভাড়া দিলাম, কিন্তু বুঝলাম না আমি যে এই লোকগুলো আমাকে, ইন্ডিয়ান লোক, বলে যে চুপচাপ থাকেন, কথা বললেন না, বাসা গরম হয়ে যাচ্ছে। তো এটা যদি আগে বলতো তাহলে আমি বাসাটা নিতাম না, এরকম ঝামেলা থাকলে তো আমি নিতাম না অবশ্যই। বলে তখন ওই লোক বলতেছে যে দেখেন, এইখানে অ্যাটলিস্ট 10 দিন থেকে তারপরে চলে যান, যেহেতু আসেন এখানে কষ্ট করে 10 দিন থাকেন, তারপর চলে যান, আমি আপনাকে এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না। তো এরপরে তিনি আর কোনো কথাবার্তা বলেন না। পরবর্তী সময়ে ওই যে এইখানে যেই লোকের কাছে তিনি টাকা দিয়েছেন তাকে বলে দেখেন, আমি 10 দিন পর চলে যাব, আমার পক্ষে এই বাসায় থাকা সম্ভব না, আর এরকম রাত্রেবেলা হঠাৎ করে গরম হয়ে যাওয়া, বাসার মধ্যে হিটার ছাড়া না, আর পুরো বাসার মধ্যে আমি ফিস ফিস শব্দ পাই, আমি এই বাসায় থাকতে পারবো না। তো বাসার ভাড়া ছিল অনেক কম, তো উনি কম দেখে এখানে ওঠে, আর ওই ইন্ডিয়ান যে রুমমেটগুলো ছিল তারা কম দেখেই তারা ওইখানে থাকে, কারণ যতটুক টাকা সেভ করা যায় আর কি, তারা সহ্য করে থাকে। এটা ওই দিন বলে যে দেখেন আমরা সহ্য করে থাকি, আর এরকম জিনিস আমাদের বাসার মধ্যে আমরা কয়েকবার দেখেছি, আমরা রান্নাঘরে কাউকে দেখেছি, বাথরুমের মধ্যে কাউকে দেখেছি, আমরা দেখেছি বাথরুমের মধ্যে দরজা লাগানো ভেতর থেকে, পরে আমরা লোকজন নিয়ে এসে সেই বাথরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি কেউ নাই, ভেতর থেকে সিটকিনি লাগানো। এখানে তার খুব আহামরি, এই বাসাটা যেহেতু একটু পুরাতন ছিল, ভেতর থেকে সিটকিনি সিস্টেম, আর বাড়িওয়ালা হচ্ছে ইন্ডিয়ান। তো সব মিলে আসলে বাসাটার মধ্যে প্রবলেম অনেক আগের থেকে, বাড়িওয়ালাও প্রবলেম নিয়ে তেমন একটা বদার না, যে থাকলে থাকলো না থাকলে নাই, আর বাসাটা কম ভাড়া, অনেকে ছেড়ে চলে যেতে তারা 2জন আসলে যাচ্ছিল না, তারা ওই জিনিসটাকে অ্যাডপ্ট করে নিয়েছিল। তো তাদের কাছে কোনো সমস্যা হতো না, কারণ তারা রাত্রে 10টা 10:30টার দিকে এরকম শুয়ে পড়তো। তো তাদের অভ্যাসই হয়ে গেছিলো যে ওই বাসার নিচে কারো উপস্থিতি টের পাওয়া, টু বি অনেস্ট উপস্থিতি টের পাওয়া। তো তিনি বললেন যে পাশের লোকটা তাহলে কি, পাশের লোকটা যে থাকেন তিনি তার রুমে আমাকে শিফট করে দেন, তাইলে তো হয়, তার রুমটা কি গরম হয়ে যায়? তখন ওই 2জন বলে যে পাশের লোকটা মানে, বলে যে পাশে যে আমাদের পাশে যে ফ্ল্যাটে আমাদের পাশের রুমে যে থাকে, তো ওনার কথা বলছে যে পাশের রুমে যে থাকে সে কিভাবে থাকে এখানে, সেও কি তার রুমও কি গরম হয় কিনা, যদি তার রুম গরম না হয় তাহলে আমি ওই রুমে যাব, আমি দরকার হলে সহ্য করলাম 3 মাসই, তো আমি সহ্য করলাম, সমস্যা নাই, এইসব ভয়ভীতি আমাকে দেখাতে পারবে না কেউ। আপনি আগে বলেন তো পাশের রুমে যে লোকটা থাকে তার রুমে কি আমাকে শিফট করতে দিবে কিনা? তো সবাই, তার মধ্যে 2জনের হাত কাঁপাকাঁপি শুরু, বলে পাশের রুমে কাকে দেখছেন আপনি? পাশের রুমে তো কেউ থাকে না। তখন তায়েফ ভাইয়ের অবস্থা খারাপ হয়ে যায় যে পাশের রুমে তো কেউ থাকে না, তাহলে আমি কার সাথে কথা বললাম? খালি ভাবছিল যে এটা স্বপ্ন দেখলাম নাকি বাস্তব। তো তিনি আসলে খুব অবাক হয়ে যায়। তো সেখানে ওই যে 10 দিনের কথা বলেছিল, 10 দিন পর নাকি সমস্যা হবে না, পরে তিনি 10 দিন পর ওই জায়গাটা ছেড়ে আরেকটা বাসায় নিয়ে ফেলেন। অনেকটা আরো দূরে বাসা নেয়, যেহেতু তার 3 মাসের জায়গায় থাকতে হতো, একটা কাজে তিনি আসলে সেটেলমেন্টের জন্য আসছিলেন। যাই হোক, সেটা তার একটা পার্সোনাল বিষয়, তিনি এখানে আসছিলেন, কিন্তু ওই বাসাটার মধ্যে সেই 2জন ইন্ডিয়ান এখনও থাকে, এবং তিনি বলে ওই বাসায় যাওয়া সম্ভব না। ওই বাসাটা এমন একটা জায়গায়, আশপাশে কোনো ঘরবাড়ি নাই, চারিপাশে গাছগাছালি, গাছপালা। ওই বাসা থেকে মিনিমাম 1 মাইল দূরে ড্রাইভ করে যাওয়ার পর আরেকটা বাসা, মানে চারিপাশে জঙ্গল ঘেরা। ওই বাসাগুলো এরকমই ওই জায়গাটার মধ্যে, এটা একটু কান্ট্রি সাইডের মধ্যে পড়ছে। তো এখানে আর থাকবে না তিনি। আর ওই জায়গাগুলোতে একটু ভাড়া কম, অনেক কম, উইকলি 40-50 পাউন্ডসের মতো, খুবই কম। তো একটা মানুষের দেখা যায় সর্বোচ্চ 200 পাউন্ডে মাসে থাকা হয়ে যায়। তো অনেকেই এখানে টাকা সেভ করার জন্য ওই জায়গায় থাকে। তো যাই হোক, কোন এলাকায় সেটা বলছি না, এটা একটা ঘটনা পাঠিয়েছেন আমাকে তায়েফ ভাই, তার সাথে আমার কথা হয়েছিল কিছুদিন আগে, যেহেতু তিনি ইউরোপ থেকে এখানে এসছেন কিছু 3 মাস থাকার জন্য, তার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করলাম।
হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে কে কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।